প্রেমের নির্বাসন শেষ পর্বে আপনাকে স্বাগতম। প্রতিটি গল্পেরই একটি শেষ থাকে, কিন্তু কিছু গল্প শেষ হয় না, থেকে যায় শুধু অনুভূতিতে। প্রেমের নির্বাসন একটি যাত্রা যেখানে ভালোবাসা, কষ্ট, প্রতারণা আর অশ্রু মিলেমিশে তৈরি করেছে এক গভীর অনুভূতির গল্প। আজ সেই গল্প পৌঁছে গেছে তার শেষ অধ্যায়ে। এতদিনের প্রশ্ন, এতদিনের অপেক্ষা, আজ মিলবে সব উত্তর। ভালোবাসা কি শেষ পর্যন্ত জিতবে, নাকি হারিয়ে যাবে সব অনুভূতি সময়ের নিষ্ঠুরতার কাছে? একটি সিদ্ধান্ত, একটি সত্য, আজ বদলে দেবে সব কিছু। শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল, কারণ এই শেষটা শুধু একটি সমাপ্তি নয়, এটা এমন একটি অনুভূতি যা তোমার হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আপনি যদি গল্পটি শুনে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এমন গল্প বারবার আসে না। ও আমার আর সৌম্যর সন্ধান, ও সৌম্যর সন্ধ্যা, কথাগুলো যেন বিকালের কানের গহ্বরে একটা অন্তহীন হাহাকারের মতো আছড়ে পড়ছে। থামার কোনো লক্ষণ নেই, নেই কোনো বিরতি। অসহ্য যন্ত্রণায় দুই হাতে সজোরে নিজের কান চেপে ধরে সে, যেন বাইরের পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে চায়। কিন্তু মনের ভেতরের নাছোড়বান্দা শব্দগুলোকে আটকাবে কে? হঠাৎ করেই বুকের ভেতরটা সাহারার তপ্ত মরুভূমির মতো খাঁ খাঁ করে উঠল। একরাশ তৃষ্ণা যেন কণ্ঠনালী অবধি উঠে এসে তাকে বিদ্ধ করছে। সারা জীবন একা থাকা বিকালের কাছে এই নিঃসঙ্গতা নতুন কিছু তো নয়, কিন্তু আজকের এই শূন্যতা তাকে গিলে খেতে চায়। ঘরের যেদিকেই চোখ যায় সেদিকেই নিদারুণ হাহাকার, অথচ সেই ছোট্ট মেয়েটা ছিল মোটে দুদিনের জন্য। এত অল্প সময় কি এত গাঢ় মায়া তৈরি করা সম্ভব? নাকি রক্তের অমঘটা আনি তাকে এভাবে অবশ করে দিচ্ছে, কে জানে। সন্ধ্যের দিকে অস্থিরতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, বিকাল আর ঘরে টিকতে পারল না। একরকম উন্মাদের মতোই উবার ডেকে বেরিয়ে পড়ল সে। আসার সময় আদিবা প্রায় জোর করেই তার হাতে ঠিকানা আর ফোন নম্বরটা গুজে দিয়েছিল। শহর থেকে প্রায় 2 ঘন্টার দীর্ঘ পথ। ট্রেনের ঝকঝকানি এড়িয়ে বিকাল গাড়ির পথেই ছুটল। দরকার হলে আদিবার পায়ে পড়বে, হাত পেতে ভিক্ষা চাইবে, তবু মেয়েটাকে সে নিয়ে আসবেই। নিজের বুকের ওমে আগলে রেখে তাকে তিলে তিলে বড় করবে, মানুষের মতো মানুষ করবে। কিন্তু পথের প্রতিটি বাঁকে একটা গভীর সংশয় তার বুক কাঁপিয়ে দিচ্ছিল। আদিবা কি আদৌ দেবে? মায়ার কাছে কি আদিবার মাতৃত্ব হার মানবে? সহস্র দ্বিধা আর এক বুক অনিশ্চয়তা নিয়ে বিকাল যখন সেই বাড়ির সদর দরজায় গিয়ে পৌঁছালো, আকাশ তখন রাতের ঘন কালো চাদরে ঢাকা পড়েছে। স্তব্ধ জনপদে দাঁড়িয়ে বিকালের নিজের হৃৎস্পন্দনই সবচেয়ে বেশি জোরালো আর তীক্ষ্ণ মনে হতে লাগল। দুদিকে যতদূর চোখ যায় কেবল ধুধু প্রান্তর আর বাতাসের ঝাপটায় উড়ে বেড়ানো রুক্ষ ধূলিকণা। কদিন আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এই তৃষ্ণার্ত মাটির বুক ভেটানোর সাধ্য সেই বৃষ্টির ছিল না। চারিদিকে পুনরায় পরিচিত শুষ্কতা আর রুক্ষতা জেঁকে বসেছে। মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে রোদ্দুর একটা সিগারেট ধরালো। ধোঁয়াগুলো বাতাসের তোড়ে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন ওর জীবনের শেষ কয়েকটা বছর মিলিয়ে গেছে কুয়াশায়। বাড়ি থেকে খুব একটা দূরে নয় জায়গাটা, অথচ মনে হয় এক জনম পার করে এখানে এসে দাঁড়িয়েছে সে। আজকাল নেশার ঘোর থেকে নিজেকে টেনে বের করার এক আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে রোদ্দুর। গাঁজা খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছে বলা চলে। সে আবার আগের সেই রোদ্দুর মির্জা হওয়ার চেষ্টা করছে, যে রোদ্দুরকে দেখে একদিন কেউ মুগ্ধ হতো। কারণ রেহেনুমা জানিয়েছেন বিকাল ফিরবে, ওর বিকাল নাকি ওর কাছেই ফিরে আসবে। বিকালের আসার খবরটা পাওয়ার পর থেকেই রোদ্দুরের বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। বিকাল যদি এসে দেখে ওর এই জরাজীর্ণ দশা, কোটরাগত চোখ আর উস্কো খুস্কো চুল, তবে যে মেয়েটা ভীষণ রাগ করবে। তার সেই অভিমানী চাউনি সহ্য করার ক্ষমতা যে রোদ্দুরের নেই। তাই বিকাল মির্জা বাড়িতে পা রাখার আগেই নিজেকে যথাসম্ভব পরিপাটি করে তুলতে হবে। নিজেকে আবারও পুরনো হারিয়ে যাওয়া মানুষটাই রূপান্তর করতে হবে। পথটা কঠিন, প্রতিটি মুহূর্ত অসহ্য যন্ত্রণার, তবু বিকালের জন্য এটুকু তাকে করতেই হবে। হঠাৎ কাঁধের ওপর একটা ভারী হাতের স্পর্শ পেয়ে রোদ্দুর সংবিত ফিরে পেল। পাশে তাকাতেই দেখল রবিউল দাঁড়িয়ে, পেছনে তানবীর, চয়ন আর নিলয়ও আছে। এই ছেলেগুলো বয়সে রোদ্দুরের চেয়ে অনেক ছোট, অথচ গত কয়েকটা বছর এদের সঙ্গেই আড্ডা দিয়ে নেশার ঘোরে বুঁদ হয়ে রাত পার করেছে সে। রবিউল ওর কাছে কিছু টাকাও পায়, খুব বেশি নয়, 18,000 টাকার মতো। 100-200 করে ধার নিতে নিতে কখন যে অঙ্কটা এত বড় হয়ে গেছে রোদ্দুর নিজেও জানে না। রবিউলের বাবার এই এলাকাতেই পরপর 4টে বাড়ি, পারিবারিক প্রতিপত্তিও বেশ। সেই দম্ভ রবিউলের চলন বলনে স্পষ্ট ফুটে ওঠে। রোদ্দুর একটু উসখুস করে, অপরাধী ফাঁসির মতো একটা রেখা ওর ঠোঁটে ফুটে ওঠে। রবিউল গম্ভীর কণ্ঠে জানতে চাইল, শুনলাম তুই নাকি সব ছেড়ে দিচ্ছিস, তোর লাইলি নাকি আবার ফিরে আসছে? বয়সে ছোট হলেও ওরা রোদ্দুরকে তুই করেই সম্বোধন করে, এতে অবাক হওয়ার কিছু নেই।
রোদ্দুর নিজেই তো নিজের সম্মানটা ধুলোয় মিশিয়েছে। তাছাড়া ওরা সবাই রোদ্দুল আর বিকেলের পুরনো উপাখ্যানটা জানে। নেশার ঝোঁকে প্রথম রোদ্দুর যখন ডুকরে কেঁদে উঠত, বমি করে নিজের অবস্থা তছনছ করে ফেলত আর বিলাপ করে বিলেলকে খুঁজত, ওরা সবটাই দেখেছে। সেই থেকেই ওরা ওকে মজনু বলে খ্যাপায়, ওর আবেগ নিয়ে তামাশা করে। রোদ্দুর আজ কোনো প্রতিবাদ করল না। সিগারেটের শেষ টানটা দিয়ে সে দিগন্তের দিকে তাকিয়ে রইল। ধুলো ওরা জনশূন্য প্রান্তরে বাতাসের শোঁ শোঁ শব্দের চেয়েও ভয়ঙ্কর এক নিস্তব্ধতা নেমে আসে। রোদ্দুর আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে চাইল না। বিকেলের ফেরার প্রতীক্ষায় ওর ভেতরটা ছটফট করছে। কিন্তু পা বাড়াতেই এক জোড়া শক্ত হাত খপ করে ওর শার্টের কলার চেপে ধরল। টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে আনল রবিউল। শার্টের বোতাম দুটো ছিটকে পড়ল ধুলোয়। ভাব মারাস হারামজাদা! রবিউলের চোখ মুখ কুচকানো। রোদ্দুর নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে। শান্ত পাথুরে কণ্ঠে বলল, গালি দিবি না রবিউল, ছাড়, আমি বাড়ি যাব। রবিউল কথাটা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল। পেছনের দলবলও যোগ দিল তাতে। মুখটা একদম রোদ্দুরের নাকের কাছে এনে বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে বলে, বাড়ি যাবি না কবরে যাবি সেটা আমি বুঝব। আর কি বললি, গালি দেব না? বেশ্যার ছেলে এখন বড় সাহেব হয়েছিস না রে? মাগি আসবে শুনে এখন ধোয়া তুলসী পাতা সাজতেছস। কথাটা শেষ হতে পারল না। বিদ্যুৎ গতিতে রোদ্দুরের শক্ত মুষ্টি আছড়ে পড়ল রবিউলের নাক বরাবর। এক নিমেষে রবিউলের ভারসাম্য টলে গেল। টলতে টলতে দুপা পিছিয়ে পড়ল সে। আমাকে যা বলার বল, আমার মাকে তুলে গালি দিবি কেন? তোদের মতো কুত্তার বাচ্চাদের লাই দিয়ে মাথায় তুলেছি বলেই আজ এই দিন দেখতে হচ্ছে। রোদ্দুরের কণ্ঠস্বর রাগে কাঁপে। অনেকদিন পর ওর ভেতরে সেই পুরনো রোদ্দুর মির্জা জেগে উঠেছে যেন। রবিউলের ঠোঁটের কোণ ঘেঁষে নোনা রক্ত আর লালা গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠে তা মুছে নিয়ে ও জানোয়ারের মতো গর্জে উঠে বলতে লাগে, আমার গায়ে হাত তুললি? ওরে আজ কেউ ধরবি না। তোর এই হাত ভেঙে আজ তোর পাঁচা দিয়ে যদি না ঢুকিয়ে দিসি তবে আমি বাপের জন্মানো না। ধর শালা মজনুরে। রোদ্দুর স্থির চোখে তাকিয়ে তবু। আমি তোর কাছে টাকা পাবি, আমি দিয়ে দেব, বলেছি তো। কিন্তু আমি আর তোদের এই নোংরামির মধ্যে নেই। তোদের সাথে ওঠা বসা করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাপ। পেছন থেকে নিলয় একটা বিশ্রী ভেঙচি কেটে এগিয়ে এলো। শালা মাল খোর, তোর ওই মাগি যখন তোরে লাথি মেরে ভাগছিল তখন আমাদের পা চাটতিস তো। ডাস্টবিনের পাশে পড়ে যখন বমি করতিস তখন কোথায় ছিল তোর এই ইজ্জত? এখন শুনছি তোর সেই পুরনো খানকি আবার ফেরত আসতেছে, তাই আমাদের আর চাস না, নতুন করে আবার রস কষাচ্ছিস। নিলয়ের কথা শেষ হতেই পুরো দলটা অসভ্যের মতো হেসে ওঠে। তানবীর পাশ থেকে টিটকারি দিয়ে ছোড়ে, শোন রবিউল, মজনুর শরীর তো এখন বিকেলের প্রেমে টইটুম্বর, আমাদের টাকা কি আর সে দেবে? এর চেয়ে চল ওরে একটু ঝালাই করে দিই লাইলি আসার আগেই। চয়ন এগিয়ে এসে রোদ্দুরের বুকে একটা ধাক্কা দিয়ে বসল। কিরে ভাই, খুব তো পটর পটর করছিস। নেশা ছেড়ে এখন দুধ খাবি নাকি? আমাদের সাথে বিড়ি টানতে তোর এখন শরম লাগে, হ্যাঁ? রোদ্দুর দাঁত চিপে বলল, চয়ন, তোদের পায়ে পড়ি, আজকের দিনটা অন্তত আমাকে ছেড়ে দে। আমি বাড়ি যাব, টাকা আমি যেখান থেকে পারি তোদের ম্যানেজ করে দিচ্ছি। টাকা তো দিবি, তোর বাপ দেবে টাকা। রবিউল আবার ঝাঁপিয়ে পড়ল রোদ্দুরের ওপর। রোদ্দুরের চুলের মুঠি ধরে টান দিয়ে নিচে ফেলে দিল চোখের পলকে। গালি দিলে তোর খুব লাগে না? শোন তাহলে, তোর ওই নায়িকাকে যদি আমি এই রাস্তায় দাঁড়িয়ে না খাইছি তবে আমার নাম রবিউল না। রোদ্দুর আক্রোশে অন্ধ হয়ে গেল কথাটা শুনতেই। নিচ থেকেই রবিউলের পায়ে একটা জোরালো লাথি চালিয়ে দিল সে। রবিউল চিত হয়ে পড়তেই রোদ্দুর তার বুকের ওপর উঠে বসে এলো পাথারি ঘুষি চালাতে শুরু করলো। আর একবার বিকেলের নাম নিবি, আর একবার বলবি, তোকে আজ আমি মেরেই ফেলবো জানোয়ারের বাচ্চা। নিলয় আর তানভীর পেছন থেকে রোদ্দুরকে টেনে তোলার চেষ্টা করে। নিলয় চিৎকার করে বলল, ওরে ধর, লাইলির প্রেমে শালা পাগল হয়ে গেছে, মার ওরে। তানভীরের হাতের লাঠিটা রোদ্দুরের পিঠে সজোরে আছড়ে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠলেও রোদ্দুর রবিউলের কলার ছাড়ল না। মর শালা, তোদের মতো পাপীদের থাকার চেয়ে মরাই ভালো। রোদ্দুর নিলয়ের মুখে একদলা থুতু ছিটিয়ে দিল। নিলয় রাগে উন্মত্ত হয়ে রোদ্দুরের পেটে একটা জোরালো লাথি কষায়। রোদ্দুর ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। ধুলোয় মাখামাখি হয়ে যাওয়া রোদ্দুর যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তখন চারদিক থেকে তাকে ঘিরে ধরা হলো। রবিউল উঠে দাঁড়িয়ে নিজের পোশাক ঝাড়ে, তারপর পকেট থেকে একটা চকচকে ছুরি বের করে আনে। খুব তেজ হয়েছে না তোর? টাকা তো দিবি, সাথে তোর এই তেজি চাউনিটাও আজ আমি শেষ করে দেব। দেখি তোর এই বিকেল ফিরে এসে তোর কোন চেহারা দেখে চুমু খায়। রোদ্দুর হাসে রক্তাক্ত ঠোঁট নিয়ে। মারবি? মার, কিন্তু মনে রাখিস রবিউল, আমি যদি বেঁচে ফিরি তোদের কারোর হার আমি আস্ত রাখব না। তোদের ওই 14 পুরুষ উদ্ধার করে তবেই শান্ত হব। তানভীর পাশ থেকে চেঁচিয়ে উঠল, মুখ বন্ধ কর খানকির পোলা,
অনেক বড় বড় কথা বলছিস, আগে আজ এখান থেকে জান নিয়ে বের হ। বলেই সে রোদ্দুরের কাঁধে আবার লাঠির আঘাত ধরে। রোদ্দুর যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু তাতেও তার চোখের আগুন নিভল না এতটুকুও। বরং ছেলেটা চিৎকার করে বলে, পাগলের প্রলাপ। বিকেল আসছে, আমার বিকেল আসছে। তোরা কি ভাবছিস তোদের এই নোংরামিও সহ্য করবে? ও যদি জানতে পারে তোরা আমাকে এভাবে ঘিরে ধরেছিস, তোদের ভিটে মাটিতে ঘুঘু চড়িয়ে দেবে। ও যে রাজ্যের চণ্ডাল, দস্যিকন্যা, তোরা জানিস? বিকেলের মুখে আমার গুঁ। রবিউল আবার একটা জঘন্য গালি দিয়ে রোদ্দুরের মুখে লাথি কষালো। আসুক তোর সেই মক্ষী রানী, আমরাও একটু দেখি সে কেমন ডাসা মাল। রোদ্দুর প্রতিবাদের ভাষা খুঁজে পায় না, কেবল একটা অমানসিক গর্জন দিয়ে আবার উঠে দাঁড়ায়। পকেট থেকে তার দেশলাইটা বের করে ছুঁড়ে বাড়ল নিলয়ের চোখে। নিলয়ের চোখে হাত দিয়ে বসে পড়তেই রোদ্দুর রবিউলের ছুরি ধরা হাতটা দুই হাতে চেপে ধরে। শুরু হলো জীবনের শেষ লড়াই। ধুলোমাখা এই প্রান্তরে এখন 4-5টা শরীর একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে। রক্ত, ঘাম আর ধুলোর গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। রোদ্দুরের শার্টটা ছিন্ন ভিন্ন প্রায়, পিঠের চামড়া ফেটে রক্ত ঝরছে, চোখের কোণটা ফুলে বন্ধ হয়ে আসছে। তবুও সে লড়ছে একজন পরাজিত মানুষের শেষ সম্মান রক্ষা লড়াইয়ের মতো করে। মারপিট তখন চরমে। রবিউলের ছুরিটা ঘুরে ঘুরে রোদ্দুরের হাতের তালু চিরে দিয়েছে, কিন্তু রোদ্দুর দাঁতে দাঁত চেপে রবিউলের গলাটা চেপে ধরে আছে। নিলয় আর তানভীর 5 থেকে লাথি আর পাথর দিয়ে রোদ্দুরকে আঘাত করেই যাচ্ছে। রোদ্দুর প্রায় অদমরা, তবুও তার হাত রবিউলের টুটি ছাড়ছে না। ধুলোবালিতে হওয়া রণক্ষেত্র একটা বিভীষিকাময় রূপ নিয়েছে প্রায়। ঠিক সেই মুহূর্তে লোকালয়ের দিক থেকে জনাচারেক মুরব্বী গোছের মানুষ হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। তাদের চিৎকার আর ধমকানিতে চারপাশটা এখন থমথমে হয়ে উঠল। এই কি হচ্ছে এখানে? ছাড়ো ছাড়ো তোমরা একে অপরকে। একজনের ভারী কণ্ঠস্বরে নিলয় আর তানভীর একটু পিছিয়ে গেল। কয়েকজন মিলে ধস্তাধস্তি করে রোদ্দুর আর রবিউলকে টেনে আলাদা করে। রোদ্দুর হাঁপাচ্ছে সমানে, ওর ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়া রক্ত ধুলোর সাথে মিশে কাদার মতো হয়ে গেছে। রবিউল শার্ট ঠিক করতে করতে থুতু ফেলল মাটিতে, ওর চোখে মুখে খুনের নেশা স্পষ্ট। ততক্ষণে আশেপাশে আরও কিছু উৎসুক মানুষের ভিড় জমে গেছে। জনমনীষীহীন প্রান্তরটা মুহূর্তেই একটা বিচার সভায় পরিণত হলো যেন। ভিড়ের মধ্য থেকে একজন প্রবীণ ব্যক্তি চশমাটা নাকের ডগায় নামিয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বললেন, মির্জা বাড়ির ছেলের দশা শেষ পর্যন্ত এই হলো? ছে, মানুষের অধঃপতন হতে যে সময় লাগে না তার জ্যান্ত প্রমাণ এই ছেলেটা। যে রোদ্দুরকে দেখে একদিন পাড়ার ছেলেরা মাথা নিচু করত, সে আজ রাস্তার বখাটেদের সাথে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। পাশ থেকে আরেকজন তাল মিলিয়ে ফিসফাস করে উঠলেন, আরে ভাই, এই ছেলে কত মেধাবী ছিল, পড়াশোনায় কি নামডাক, কিসের এক প্রেম প্রীতি করে মাথাটা একবারে খেলো, এখন তো জানোয়ারের অধম হয়ে গেছে। সবচেয়ে ধারালো বিদ্রুপটা ছুড়ে দিলেন পেছনের একজন মধ্যবয়সী লোক। তিনি বাঁকা হেসে ভিড়ের দিকে তাকিয়ে বললেন, প্রেম করলেও তো কথা ছিল না, এ তো অদ্ভুত লীলা খেলা রে ভাই সাব। ভালোবাসলো এক বোনকে আর বিয়ে করে ঘরে তুললো আরেক বোনকে। ঘরের মেয়েদের তো এরা রক্ষিতা বানিয়ে ছেড়েছে, মির্জাবাড়ির ইজ্জাত তো কবেই নর্দমায় গেছে। মুহূর্তেই চারদিকে ছি ছি পড়ে গেল। গুঞ্জন, চাপা ফিসফাস আর কটু কথার তীরগুলো তপ্ত শলার মতো রোদ্দুরের কানে এসে বিধে। ছেলেটার মনে হয় এই শারীরিক যন্ত্রণার চেয়ে এই সামাজিক লাঞ্ছলা অনেক বেশি বিষাক্ত। রোদ্দুর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নির্বাক বিকারহীন রূপে। রবিউল যাওয়ার আগে আঙুল উঁচিয়ে শাসিয়ে গেল শেষটায়, আজ তো মুরব্বিদের খাতিরে বেঁচে গেলি মজনু, কিন্তু তোরে আমি দেখে নেব। যদি জ্যান্ত মাটির তলে না পুঁতি, তাহলে আমার নাম রবিউল সিকান্দার না, মনে রাখিস। ধীরে ধীরে ভিড় পাতলা হয়। মানুষের কৌতূহল মিটে দিলে তারা যে যার পথে পা বাড়ালো, শুধু ফেলে রেখে গেল একরাশা ঘৃণা আর অবজ্ঞা। রোদ্দুর এতক্ষণ ধরে যন্ত্রণার কথা ভুলে থাকলেও ভিড় কমতেই হাতের তালুটা ভীষণভাবে টনটন করে ওঠে। সে হাত তুলে চোখের সামনে মেলে ধরে। রবিউলের ছুরির টানে হাতের তালুটা গভীরভাবে ফালি হয়ে গেছে, সেখান থেকে লাল টকটকে রক্ত চুইয়ে চুইয়ে কবজি বেয়ে পড়ছে। শরীরটা অবসন্ন হয়ে আসতে চায়। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন আরও একটা ছায়া এসে ওর ওপর দাঁড়ায়। কোনো কথা বলার সুযোগ না দিয়েই একটি কোমল হাত রোদ্দুরের রক্তাক্ত হাতটা নিজের মুঠোয় টেনে নিল। রোদ্দুর কিছু বুঝে ওঠার আগেই দেখল মেয়েটি ক্ষিপ্র হাতে নিজের ওড়নার আঁচলটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছে। তারপর অতি সাবধানে কিন্তু দ্রুত গতিতে সেই কাপড়ের টুকরোটা দিয়ে রোদ্দুরের ক্ষতের ওপর একটা শক্ত পট্টি বেঁধে দিল। রক্তের উষ্ণতা আর ওড়নার নরম পরশ মেলাতেই রোদ্দুর সম্বিত ফিরে পায়। আবছা দৃষ্টিতে তাকিয়ে দেখে তৃপ্তি।
তৃপ্তিকে দেখা মাত্রই রোদ্দুরের সারা শরীর জুড়ে এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। সে ঝটকা দিয়ে নিজের হাতটা সরিয়ে নেবার চেষ্টা করে। হাতের বাঁধন খুলে ফেলার চেষ্টায় নিমজ্জিত হয়ে চিৎকারে বলে উঠল, এই ইতরের মেয়ে, তুই আমার হাত ধরলি কোন সাহসে? তৃপ্তি চুপসে যায়। চোরা চাউনিতে একবার রোদ্দুরকে আপাদমস্তক দেখে নেওয়ার চেষ্টা করে। চোখে চোখে ধরা পড়ে গেলে ছেলেটা আরও তেতে উঠবে যে। ক্ষীণ স্বরে শুধল, কি দরকার এসব রাস্তার ছেলেদের সাথে মারামারি করতে যাওয়ার? তোমার স্ট্যাটাসের সঙ্গে এসব যায় না রোদ ভাইয়া। পারে না ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মেয়েটার গালে। পাবলিক জায়গা, আশেপাশের সবাই এখনও কেমন ঘোরানো দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকেই। রোদ্দুর নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে কাঠ কণ্ঠে বলল, আমার জীবনটা ধ্বংস করে দিয়ে এখন আলগা দওয়াত দেখাতে আসছিস? তোরা মেয়েরা পারিসও ভাই? ওহ সরি, তোরা না, তোর মতন মেয়েরা। সবাই তো তোর মতন ডাইনি হয় না। চোখে পানি জমল মেয়েটার, নত হলো মুখ, কথা সরল না মুখ দিয়ে। রুদ্দুর পট্টির অংশটা খুলে ফেলে পায়ের তলায় পিষে দিল আচ্ছা মতো। দাঁত কিড়মিড় করে ছুড়ল, আমার মরণ হোক, তাও তোর সাথে আর কোনো দিন দেখা না হোক। তারপর গটগট পায়ে হেঁটে চলল সামনের পথে। ধুলো মাখানো ওড়নার পট্টিটা রাস্তা থেকে তুলে নিল তৃপ্তি। রক্ত লেগে আছে, সেটাই মুঠে চেপে ধরে দুফোঁটা অশ্রু ঝরালো। বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার ভুলটাই দেখলে, অনুতপ্ত হৃদয়ের হাহিকারটা বুঝতে পারলে না। জানি কোনোদিন হয়তো বুঝবেও না। শেষ পর্যন্ত আমি ভালোবেসে তোমায় সরিয়ে দিয়েছিলাম, শুধু এই জন্য যাতে তুমি তোমার ভালোবাসায় ভালো থাকতে পারো। তবু দোষী তো আমিই রয়ে গেলাম। তাই যতবার দেখা হবে ততবারই না হয় তোমার নীরব দৃষ্টিতেই খুন করে দিও আমায়। শীতের তীব্রতায় প্রকৃতি বড় বেশি ম্রিয়মান। টানা 4 দিন হলো সূর্যের দেখা নেই। কুয়াশার ধূসর চাদর চারপাশকে এমনভাবে জাপটে ধরেছে যে চেনা পৃথিবীটাকেও অচেনা লাগে। কনকনে ঠান্ডার দাপটে জনজীবন স্থবির। স্কুল কলেজ তো আগেই বন্ধ হয়েছে। এখন শোনা যাচ্ছে অফিস আদালতেও হয়তো সরকারি ছুটির ঘোষণা আসবে। চারদিকের এই থমথমে স্তব্ধতার মাঝে সময়টাও যেন আষ্টপৃষ্ঠে জমে আছে। উমেদ মির্জা বসে আছেন বাড়ির সবচেয়ে বড় বারান্দাটিতে। করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই বিশাল বারান্দাটির আলাদা একটা গড়িমা আছে। রেহনুমার খুব কড়া নির্দেশ, এখানে যেন কখনো কাপড় শুকোতে দেলা না হয়। তাই জায়গাটা বরাবরই পরিপাটি। ছোট বড় অসংখ্য মাটির টবে বিচিত্র সব গাছ আর মৌসুমি ফুলের সমারোহে বারান্দাটি একটি ছোট্ট বাগানের রূপ পেয়েছে। একদিকে গুছিয়ে রাখা গুটি কয়েক চেয়ার, আর তার পাশেই ছোট্ট একটি কাঠের টি টেবিল। টেবিলের ওপর চা পানের যাবতীয় সরঞ্জাম সবই আছে নিজের জায়গায়। একসময় এই বারান্দাটুকু ছিল এই বাড়ির প্রাণকেন্দ্র। বিকেলের রোদে কিংবা বর্ষার সন্ধ্যায় বড়দের গম্ভীর আলোচনা আর ছোটদের খিলখিল হাসিতে জায়গাটা মুখর হয়ে থাকত। চায়ের পেয়ালার টুংটাং শব্দ আর আড্ডার সেই ওম একসময় এই বাড়িকে সজীব করে রাখত। তবে আজ শুধুই নীরবতা। কত বছর হয়ে গেল সেই প্রামোচ্ছল আড্ডাগুলো হারিয়ে গেছে। চারপাশটা একদম সাজানো গোছানো থাকলেও কেন জানি এক গভীর একাকিত্বে জায়গাটা খাঁ খাঁ করছে। উমেদ মির্জা ক্লান্ত স্বরে ডাকলেন, রেহনুমা, রেনু। রেহনুমা হাত মুছতে মুছতে সামনে এসে দাঁড়ালেন ক্ষণিক বাদেই। স্তব্ধ বারান্দার মৌনতা ভেঙে বলে উঠলেন তিনি, কি হয়েছে? উমেদ মির্জা খুব নিচু স্বরে প্রায় নিজের মনেই উচ্চারণ করলেন, 1 কাপ চা। বাক্যটি পূর্ণ হওয়ার অবকাশ দিলেন না রেহনুমা। নির্লিপ্ত স্বরে জানিয়ে দিলেন, গ্যাস নেই, মাটির চুলোয় রান্নাবান্না চলছে। খুব যদি তৃষ্ণা পেয়ে থাকে তবে বাইরে গিয়ে খেয়ে আসুন। উমেদ মির্জা আর কথা বাড়ালেন না। চায়ের তীব্র আকাঙ্ক্ষাটাকে এক নিমেষে বিসর্জন দিয়ে দিলেন। তার শূন্য পকেটের খবর এই কঠিন মানবীকে জানানোর কোনো অর্থ হয় না। তাছাড়া বাকিতে আর কত কাপ চা খাওয়াবে মোড়ের দোকানদার? রেহনুমা যখন প্রস্থানের জন্য উদ্যত হলেন, তখন উমেদ মির্জা নিজের ভেতরে অনেকটানি জড়তা আর অস্বস্তি কুড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, ওরা কি সত্যিই আসবে? রেহনুমা এক মুহূর্ত থমকালেন। পরক্ষণেই কণ্ঠে চিরচেনা কাঠোর্য বজায় রেখে জবাব দিলেন, আসবে, আর না এলেই তো আপনার জন্য ভালো হয়। উমেদ মির্জার বুকের ভেতরটা হয়তো মোচড় দিয়ে উঠল। করুণ স্বরে জানতে চাইলেন, তুমি আমার উপর এত ঘৃণা কবে থেকে জমা করলে রেনু? প্রশ্নটা যেন রেহনুমাকে অপ্রস্তুত করে দিল। কিছুটা সময় নিয়ে অত্যন্ত ক্ষীণ স্বরে শুধালেন, ঘৃণা কোথায় দেখলেন? সবটাই তো রাগ। উমেদ মির্জা একটা ম্লান হাসি ছড়ে নে কথার পিঠে দীর্ঘশ্বাস গোপন করে বলেন, আমি মানছি আমি বোকা রেনু, কিন্তু এতটাও নই যে রাগ আর ঘৃণার সূক্ষ্ম পার্থক্যটুকু বুঝতে পারব না। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে স্ত্রীর মুখোমুখি দাঁড়ান। ধরা গলায় ছোড়েন পরের শব্দ কখানি, আমি জানি রেনু, এই সাজানো বাড়িটা মরে যাওয়ার জন্য তুমি একমাত্র আমাকেই কাঠগড়ায় দাঁড় করাও। কিন্তু তুমি কি একবারও বুঝতে চেয়েছিলে যে আমিও নিরুপায় ছিলাম? আমার যে কথা দেওয়া ছিল রেনু,
সেই কথা রাখতে গিয়েই তো। তাকে আর এগোতে দিলেন না রেহনুমা। মাঝপথেই কথা কেড়ে নিয়ে বিদ্ধ করলেন অমোঘ প্রশ্নে। কথার মর্যাদার চেয়েও কি পরিবার বড় লয়? উমেদ মির্জা নির্বাক। রেহনুমার কণ্ঠে এবার জমে থাকা অভিযোগের কাঠিন্য ঝরে পড়ল। যখন দেখলেন সবটা ভেসে যাচ্ছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সংসার, তখনও কেন আপনি শক্ত হাতে হাল ধরলেন না? আমার আক্ষেপ তো ঠিক এখানেই। একটা মানুষ কতদিন ভুলের ঘোরে বেঁচে থাকতে পারে? আপনি যদি একবার অন্তত শক্ত মুঠোয় সবটা আগলে ধরার চেষ্টা করতেন, তাহলে আজ আমার ছেলেটা এভাবে পথে পথে কাঙাল হয়ে ঘুরত না। আমরা ভালো থাকতাম, সুখের একটা ধারাও আমাদের ঘরে বইতে পারত। উমেদ মির্জার আর মুখে কোনো জবাব জোগাল না। একরাশ হাহাকার নিয়ে তিনি শুধু নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। রেহনুমার কণ্ঠস্বর বাঁধ ভাঙা জোয়ারের মতো ধেয়ে আসতে লাগল। এতদিনের জমে থাকা পাথর চাপা অভিমানগুলো আজ তপ্ত লাভার মতো বের হয়ে আসছে। উমেদ মির্জার দিকে স্থির চোখে তাকিয়ে তিনি বলে চললেন, রোদ্দুর যে বিকেলকে পছন্দ করে, এই সহজ ধ্রুব সত্যটা যেমন আমি বুঝেছিলাম, আপনিও কি বোঝেননি? নিশ্চয়ই বুঝেছিলেন। আর ঠিক তারপর থেকেই ছলে বলে কৌশলে আপনি উঠে পড়ে লাগলেন রোদ্দুরকে পড়াশোনা আর উচ্চ কেরিয়ারের দোহাই দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে। সম্পর্কের দোহাই দিয়ে আমার মুখটা বন্ধ করে দিয়েছিলেন আপনি। এমনকি শেষমেশ আমার অসুস্থতাকেও পুঁজি করলেন। সেবা করার নাম করে কৌশলে তৃপ্তিকে ওর সাথে পাঠিয়ে দিলেন। আপনি শুধু চেয়েছিলেন আপনার ভাইয়ের মেয়ের জীবনটা সুনিশ্চিত হোক, কিন্তু একবারও কি ভেবেছিলেন আপনার নিজের ছেলেটার কথা? সে যে কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না, এই হাহাকার তাকে কতটা দগ্ধ করবে, সেই খবর কি আপনি রেখেছিলেন? উমেদ মির্জা বরাবরের মতোই নিথর, পাথরের মতো নিশ্চুপ। রেহনুমার এই জ্বলন্ত প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। অথচ তার মনের গহীনে এক অন্য অঙ্ক কষা ছিল। তিনি ভেবেছিলেন রোদ্দুর আর তৃপ্তির এই নামমাত্র সম্পর্কের কয়েক বছর কেটে গেলে, যখন রোদ্দুর জানবে যে তৃপ্তি কোনোদিন মা হতে পারবে না, তখন সে স্বাভাবিকভাবেই বিকেলের দিকে ফিরে আসবে। উমেদ মির্জা তখন রোদ্দুরকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতেন। এমনকি তার মেজ ভাইকে এই বলে আশ্বস্ত করতেন যে তার মেয়ের অন্তত একটা পরিচয় আছে, একটা আশ্রয় আছে, তা নিয়েই সে বেঁচে থাকুক। উমেদ মির্জার পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। রোদ্দুর তার ভালোবাসাকে ফিরে পেত, আবার উমেদ মির্জার দেওয়া কথাও রক্ষা হতো। কিন্তু তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি যে তার ভাইয়ের বউ লতা তার ছেলেকে কেবল নিজের ঘরের জামাই করার জন্যে এতটা জঘন্য পথ বেছে নেবে। লতা যে তৃপ্তির মাধ্যমে রোদ্দুরকে বশ করতে কুসংস্কার, কালো জাদু কিংবা তাবিজ কবজের মতো অন্ধকার পথ অবলম্বন করবে, তা উমেদ মির্জার চিন্তার অতীত ছিল। এসব অতিপ্রাকৃত বিষয়ে তার কোনো কালেই বিশ্বাস ছিল না। কিন্তু চোখের সামনে তিনি দেখেছেন কিভাবে তিলে তিলে তার প্রাণ চঞ্চল ছেলেটা বদলে যাচ্ছিল, কিভাবে সে একটা যান্ত্রিক পুতুলে পরিণত হয়েছিল। অথচ আসল সত্যিটা তো আরও করুণ। রোদ্দুর আর তৃপ্তির বিয়েটাই তো হয়নি কোনো দিন, অথচ লতা চারদিকে রাষ্ট্র করে দিয়েছিল যে তারা বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। বিকেলকে সেদিন এই মিথ্যেটা উমেদ মির্জাই বলেছিলেন। লতার সাজানো নাটকে অজান্তেই তিনি সবচেয়ে বড় অভিনেতা হয়ে উঠেছিলেন। আজ বুঝতে পারছেন, লতা তাকে স্রেফ একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করেছিল নিজের মেয়ের রাজপুত্র পাওয়ার লোভে। লতা কতটা নিচে নামতে পারে তার পর্দা আজ একে একে সবার সামনে ফাঁস হয়ে গেছে। এলাকার মানুষজনও এখন আর এসব বিষয়ে অজ্ঞ নয়। তারা যখন তখন এই বাড়ি বয়ে এসে যা তা বলে যেত। রাস্তায় বেরোলেই মানুষ আড়ালে মির্জা পরিবারের গীবত গাইত। সম্মানী মানুষ হিসেবে পরিচিত মির্জা পরিবারের আজীবত্ব তখন ধুলোয় মিশে যাচ্ছিল। এক পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে উমেদ মির্জা মেজ ভাইদের বাড়ি ছেড়ে যেতে বলেন। মেজর সাথে এ নিয়ে রক্তক্ষয়ী বাকবিতণ্ডা হয়েছিল বেশ। শেষমেশ লোকের নিন্দে সইতে না পেরে লতারা চলেই গেল। আর আশ্চর্যের বিষয় হলো, লতার সেই কুচক্রী স্বভাব দেখে ভয় পেয়ে মেজ ভাই নিজেই তাকে তালাক দিয়ে নতুন জীবন শুরু করেছেন। লতার মতো এমন তুকতাক জানা মহিলার সাথে এক ছাদের নিচে বাস করা কি আর সহজ কথা? উমেদ মির্জা চারদিকের এই শূন্যতার দিকে তাকিয়ে শিহরিত হন। সব ভেঙে গেছে। তাসের ঘরের মতো গুঁড়ো হয়ে গেছে তার সাজানো স্বপ্নগুলো। তিনি যা যা ভেবেছিলেন তার প্রতিটি পরিকল্পনা আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। তবু তার অবাধ্য মন মানতে চায় না যে এই বিশাল ধ্বংসস্তূপের দায়ভার কেবলই তার একার। নিয়তির কি এতে কোনোই ভূমিকা ছিল না? রেহনুমার এই তপ্ত অভিযোগ কি কেবল তার প্রাপ্য? উমেদ মির্জার বুকের ভেতরটা হঠাৎ যেন কোনো এক অদৃশ্য জাতাকলে পিষ্ট হতে শুরু করল। একটা তীব্র অসহ্য যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ল পিঞ্জরের হাড়গুলোতে।
মাথাটা ঝিনঝিন করে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগলো মুহূর্তেই। চারপাশের শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনির মতো শোনালো। তিনি টাল সামলাতে না পেরে পাশের পাতা চেয়ারটাতে ধপাস করে বসে পড়লেন। শরীরটা অবশ হয়ে আসছে, হাত পা নড়ানোর শক্তিটুকুও হারিয়ে গেছে বোধহয়। রেহুনুমা তখনও জানতেন না ঝড়ের সংকেত। তিনি আপন খেয়ালে বারান্দার কোণে ফুটে ওঠা গোলাপি নয়নতারা গাছটার দিকে তাকিয়ে বলে চললেন, সব মেনে নিয়েছি আমি উমেদ, কিন্তু আপনার কি উচিত ছিল না এত কিছুর পর অন্তত একবার বিকেল মেয়েটাকে খুঁজে বের করা, তার কাছে ক্ষমা চাওয়া? ছোটবেলা থেকেই তো ওকে কেবল ঠকিয়েই এসেছেন, আর সেই ঠকানোর অভিশাপই হয়তো বিধাতা আজ আমাদের ললাটে লিখে দিলেন। আজ আমরাও তো চারপাশ থেকে সর্বস্ব হারিয়ে ঠকেছি। আমার মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে, আপনি রক্ত মাংসের মানুষ তো, এত ধ্বংসের পরেও আপনার মনে বিন্দুমাত্র অনুশোচনা জাগে না? আপনি চাইলে অন্তত রোদ্দুরকেও একটা সরি বলতে পারতেন। কেমন মানুষ আপনি, কেমন বাবা আপনি? রেহুনুমা কথা শেষ করে উত্তরের আশায় ঘুরে তাকান। পরক্ষণেই তার দুই চোখ বিস্ময় ও আতঙ্কে স্থির হয়ে গেল। মনের অজান্তেই একটা বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো কণ্ঠ চিরে। ওমেদ মির্জা বুকের ওপর হাত চেপে অবোধ শিশুর মতো কুঁকড়ে বসে আছেন। তার চোখ জোড়া বন্ধ নয়, বরং বড় বড় হয়ে মেলে ধরা, যেন এইমাত্র সাক্ষাৎ যমদূত এসে তাকে শেষ বিদায় জানিয়ে গেল। রেহুনুমার আর্তচিৎকারে বাড়ির যে যেখানে ছিল সব ফেলে ছুটে এলো বারান্দায়। রেহুনুমার সব রাগ, সব ঘৃণা মুহূর্তেই ভুলে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরলেন। কিন্তু স্পর্শ করতেই একটা হিমশীতল সত্য তার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। তিনি উপলব্ধি করেন এই বিচিত্র পাপের সাম্রাজ্যের অধিপতির অবশেষে মুক্তি মিলেছে। রেহুনুমা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিথর দেহটার দিকে। এই তো কয়েক পলক আগে মানুষটা কথা বলছিল, অভিযোগ শুনছিল, অথচ চোখের পলকে সে এখন ধরা ছোঁয়ার বাইরে, অন্য জগতের বাসিন্দা। মৃত্যু কি তবে মানুষের নিঃশ্বাসের চাইতেও বেশি কাছে বাস করে? উমেদ মির্জার অপলোক স্থির দুই চোখ রেহুনুমা কাঁপা কাঁপা হাতে চিরতরে বন্ধ করে দিলেন। তারপর তার কানের কাছে মুখ নিয়ে অতি ক্ষীণ স্বরে ফিসফিস করে বললেন, নিজের পাপের বোঝাটা নামানোর জন্য ক্ষমা চাইবার সুযোগটুকুও তুমি পেলে না উমেদ, আফসোস পড়ো। একটি দাঁড় কাক কর্কশ্বরে কাঁ কাঁ করে মাথার উপর দিয়ে উড়ে যায়। নিস্তব্ধ বিকেলে ওইটুকু শব্দের রোদ্দুর সচকিত হয়ে ওঠে। আজকাল যান্ত্রিক শহরে কাকের দেখা পাওয়া দুষ্কর, অথচ এই অসময়ে পাখিটা কোথা থেকে এলো? হয়তো পথ ভুলে আপন খেয়ালে এই দিক দিয়েই ডানা ঝাপটে চলে গেল। রোদ্দুরের মগজে কাকের এই ওড়াওড়িটা অদ্ভুতভাবে গেঁথে গেল, যদিও এখন এসব নিয়ে অহেতুক গবেষণা করার বিলাসিতা তার সাজে না। একটু পরেই তার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত সেই মুহূর্তটি সমাগত হবে। বলা চলে এই একটি ঘটনার উপর নির্ভর করেই রোদ্দুর আজও বেঁচে থাকার রসদ খুঁজে পায়। হ্যাঁ, আর কিছুক্ষণ বাদেই বিকেল আসবে। তার সেই হারিয়ে যাওয়া প্রেম, না, হারিয়ে যাওয়া বলা ভুল হবে, বরং বলা ভালো হারানো প্রেম। কারণ বিকেল তাকে ছেড়ে যায়নি, বরং সেই বিকেলকে এক অতল অসহায়ত্বের মাঝে ফেলে দূরে সরে গিয়েছিল। বিকেলের কোনো দায় নেই, বিশ্বাসঘাতক যদি কেউ থেকে থাকে তবে সে রোদ্দুর নিজে। রোদ্দুর আজ খুব যত্ন নিয়ে জুতোর ফিতে বাঁধল। একবার বাঁধা ছিল, তবুও মন খুঁতখুত করায় পুনরায় খুলে ফুলের মতো করে গিট দিল। আলমারির ভাঁজ করা নতুন শার্ট আর ইস্ত্রি করা প্যান্টটা আজ অনেক দিন পর অঙ্গে তুলেছে সে। একসময় এই পোশাকগুলো গায়ে একদম ফিট হয়ে থাকত, এখন শরীর ভেঙে যাওয়ায় কিছুটা ঢিলে ঢালা লাগে। তবুও আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চাওয়ানোর সময় তার বুকের ভেতর এক অন্যরকম শিহরণ খেলে গেল। কতগুলো বছর পার হয়ে গেছে, আজ সেই অভিমানিনী তার সমস্ত মেঘ সরিয়ে সামনে এসে দাঁড়াবে। আসুক, দেখুক, তার রোদ ভাইয়া আজও সেই আগের মতোই আছে অবিকল, শুধু তারই অপেক্ষায়। আসবো। হঠাৎ কণ্ঠস্বরে রোদ্দুর চমকে পেছনে ফিরল, কিন্তু পরক্ষণেই একরাশ হতাশা তার মুখচ্ছবিকে গ্রাস করে। বিকেল নয়, দরজায় দাঁড়িয়ে আছে মিশি। রোদ্দুর পর দীর্ঘশ্বাসটুকু অতি কষ্টে আড়াল করে অস্থির কণ্ঠে বলল, আয়। মিশির হাতে ধোঁয়া ওঠা 2 কাপ চা। মেয়েটা মৃদুস্বরে শুধালো, অপেক্ষা করছিলে? রোদ্দুর জানালার বাইরে আকাশের দিকে তাকায়। গোধূলির মায়ামাখা আলোয় চারপাশটা এক অপার্থিব সৌন্দর্যে ডুবে আছে। এই আলোয় মন কেমন উদাস হয়ে যায়। বিষণ্ণতা মাখা বলায় উত্তর করে, কবে থেকে যে অপেক্ষা করে আছি তার হিসেব নেই রে। মিশি চায়ের কাপটা এগিয়ে দিল। রোদ্দুর হাতে নিলেও চুমুক দিল না, পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে রইল অজানার দিকে।
মিশি আবার নীরবতা ভেঙে কথা পারল। জানো ভাইয়া, মাঝে মাঝে এই জীবনটা আমার বড় অসহ্য লাগে। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাকে চিনবে না আর আমিও কাউকে চিনব না। রোদ্দুর বোনের দিকে ফিরে তাকায়, শান্ত স্বরে বলল, এমন মনে হবার কারণ কি? বিশ্বাস করো, একাকী নিঃসঙ্গ জীবনের চেয়ে প্রিয়জনদের ছায়ায় থাকা হাজার গুণ সুখের। আর সেই প্রিয়জনেরাই যদি কোনোদিন ঘৃণার কারণ হয়ে দাঁড়ায়, তখন? রোদ্দুর কয়েক মুহূর্ত মিশির চোখের দিকে তাকিয়ে রয়, তারপর ধীর লয় বলে, মানুষকে ক্ষমা করতে জানতে হয় মিশি। ক্ষমার মতো সুন্দর আর মহৎ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। মিশি ঠোঁটের কোণে একটু ম্লান হাসল। মিশি বিদ্ধ করার মতো করে বলল, কিন্তু তুমি তো বাবাকে ক্ষমা করতে পারোনি ভাইয়া। বাবা চলে গেল, অথচ তোমার চোখে এক ফোঁটা জলও দেখা গেল না। রোদ্দুর কোনো প্রতিউত্তর খুঁজে পেল না এর। নির্বোধের ন্যায় তাকিয়ে থাকে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে। অবাক হয়ে ভাবে, মিশিটা কবে এত বড় হয়ে গেল যে বড় ভাইকে এভাবে কথার পেঁচে আটকে ফেলার দক্ষতা অর্জন করলো। মাঝে মাঝে কিছু অপরাধ এমন হয় ভাইয়া, যা শত চাইলেও ক্ষমা করা যায় না। কিছু কষ্টের দাগ আজীবন বয়ে বেড়াতে হয়, আর একসময় মানুষ সেই ক্ষতটা নিয়েই অভ্যস্ত হয়ে পড়ে। তুমি বিকেলকে যে পরিমাণ দগ্ধ করেছো তার কোনো হিসেব নেই আমি জানি, তবুও বোন হিসেবে মন থেকে চাইবো মেয়েটা যেন অন্তত একবার তোমাকে ক্ষমা করে দেয়। কথাটা শেষ করেই মিশি রোদ্দুরের হাত থেকে চায়ের কাপটা তুলে নিল। এক নিমিষে জুড়িয়ে যাওয়া চাটুকু এক চুমুকে শেষ করে ফেলল সে। রোদ্দুরের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে অপরাধ বোধ থেকে যোগ করল, আমার কথায় কষ্ট পেলে আমায় ক্ষমা করে দিও ভাইয়া। মনে হলো কথাগুলো তোমাকে বলা দরকার, তাই বলে ফেললাম। রোদ্দুর একটা ম্লান হাসি হাসল জবাবে, তারপর ধীর স্বরে প্রশ্ন ছড়ে, তুই কি ভাবছিস মিশি আমার এই চাতক পাখির মতো অপেক্ষা কেবল বিকেলকে নিয়ে নতুন করে সংসার শুরু করার জন্য? মিশি কোনো উত্তর না দিয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়। রোদ্দুরই বলে কয়েক সেকেন্ডের স্বল্প বিরতি শেষে, হ্যাঁ, তার জন্য আমি অপেক্ষা করেছি ঠিকই, স্বপ্নেও বহুবার দেখেছি। বিকেল এসেছে, আমার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলছে, অনেক হয়েছে রোদ ভাইয়া, চলো এবার বাকি পথটা একসঙ্গে হাঁটি। কিন্তু এক মুহূর্ত চুপ থেকে রোদ্দুরের কণ্ঠে ঝরে পড়ে গভীর আরতি। আমি আমাকে ছেড়ে যাওয়ার জন্যে ওকে কখনো জোর করিনি, আজ ওকে ফিরে পাওয়ার জন্য কোনো জোর খাটাবো না। ওর সাথে দেখা হওয়ার তৃষ্ণার চেয়েও বড় তৃষ্ণা হলো ওর কাছে একবার ক্ষমা চাওয়া। রোদ্দুর তার ঝাপসা হয়ে আসা চোখজোড়া আকাশের বিশালতায় মেলে ধরে। গধূলির শেষ আলোয় তার মুখটা দেখায় কোনো এক বিমর্ষ কবির মতো। সে ফিসফিস করে বলে, মুক্তি চাই রে মিশি, ওই আকাশে ভেসে বেড়ানো মুক্ত মেঘের মতো ডানা মেলতে চাই, আর ওই পশ্চিম দিগন্তে টুপ করে ডুবে যাওয়া সূর্যটার মতো একদিন চিরতরে হারিয়ে যেতে চাই। আজ যদি ও আসে আর যদি শুনি ওর জীবনের দখলদারি অন্য কারো হাতে চলে গেছে, আমি তবুও ওকে অভিশাপ দেব না, জানতেও চাইব না যে এমন তো কথা ছিল না। শুধু বলবো, আমায় ক্ষমা করে দিয়ে এই অপরাধবোধ থেকে মুক্তি দাও, আর প্রার্থনা করব যা কিছু ভালো হওয়ার কথা ছিল তোমার, আমার বা আমাদের, তার শ্রেষ্ঠ অংশটুকু যেন আজ থেকে কেবল তোমারই হয়। বলতে বলতে রোদ্দুরের দু চোখ ছাপিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। অজান্তেই তার পৌরুষদিক্ত কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। মিশি ব্যথাতুর হৃদয়ে এগিয়ে এসে ভাইয়ের পিঠে হাত রাখে। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না সেও। ঠিক সেই মুহূর্তে মির্জাবাড়ির সদর দরজার সামনে এসে থামল একটা বড় সড়ো কালো রঙের গাড়ি। গাড়ির চাকার ঘর্ষণে নুড়ি পাথরের শব্দে রোদ্দুর মুহূর্তেই সচিকত হয়ে উঠল। মিশি অস্ফুটে বিড়বিড় করল, বিকেল? রোদ্দুর ঝাপসা দৃষ্টি মুছে গভীর উৎকণ্ঠা নিয়ে তাকায়। না, গাড়ি থেকে বিকেল নেমে আসেনি। দরজা খুলে বেরিয়ে এসেছে একটা দেব শিশু। কোঁকড়ানো কালো চুল, গায়ের রং ঈষৎ শ্যামবর্ণ। নিষ্পাপ মায়াবী চেহারা নিয়ে শিশুটি দাঁড়িয়ে আছে মির্জাবাড়ির নাম ফলকের দিকে। কি নাম তোমার? শ্যামা জবাব দিল না। কোলের উপর রাখা পুতুলটাকে আরও একটু শক্ত করে আঁকড়ে ধরল বিনিময়ে। আর চোখে মানুষটাকে একবার দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে নিল দ্রুত। বিকেল মাম্মাম বলেছিল এলোমেলো উস্কো খুস্কো চুলের এই অদ্ভুতরে ভদ্রলোক নাকি ওর চাচা হন। কিন্তু মানুষটাকে শ্যামার একদমই পছন্দ হয়নি। কেমন পাগল পাগল চেহারা, কথা বলার ধরনটাও তথৈবচ। চেনা নেই জানা নেই, এসেই কেমন অধিকার নিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল ওর দিকে। শ্যামার খুব অস্বস্তি হয়। মনে মনে সে পণ করেছে এই লোকের একটা কথারও উত্তর সে দেবে না। বড়দের অবজ্ঞা করার এই একরখা ভঙ্গি নেই, সে শক্ত হয়ে বসে রইল। রোদ্দুরের ভ্রূম কুঁচকে এলো। সে অবাক হয়ে লক্ষ্য করছে সামনে বসে থাকা এই ছোট্ট মানবীকে। আল্লাহর দুনিয়ায় জানা অজানা কত রহস্যই না লুকিয়ে আছে। এত ছোট একটা বাচ্চার ব্যক্তিত্ব যে এত তীক্ষ্ণ আর ধারালো হতে পারে তা ওর কল্পনাতেও ছিল না। রোদ্দুর আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চাইল। মৃদু হেসে বলল, হায়, আমি রোদ্দুর মির্জা, এবাড়ির বড় ছেলে। তোমার বাবা সৌম্য মির্জা ছিল এবাড়ির মেজ ছেলে। আমরা 3 ভাই আর 4 বোন। শ্যামা বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে উত্তর দিল। ওর গলার স্বরে ঝরে পড়ছে এক রাশ অনীহা। রোদ্দুর খানিকটা অবাক হয়ে বলল, ও, তুমি সব জানো দেখছি।
আমি জানি, মাম্মা মামাকে সবটা বলেছে। রোদ্দুর হো হো করে হেসে উঠল। যাক, অবশেষে তাহলে বুলবুলি পাখির মুখ খুলল। শ্যামার রীতিমতো রাগত স্বরে বলল, আমি বুলবুলি নই, মাই নেম ইজ সন্ধ্যা, ওরফে সমাঙ্গিনী। রোদ্দুরের হাসি থামছেই না। এই মুহূর্তে ওর মাথায় আর কোনো জাগতিক চিন্তা নেই। বিকেলের সঙ্গে দেখা হলে কি বলবে, সে ক্ষমা করবে কিনা, কিংবা কোন ভাষায় নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করবে, সব ভাবনা যেন কর্পূরের মতো উড়ে গেছে। এই ছোট্ট মেয়েটা কোনো এক জাদু বলে সব সহজ করে দিয়েছে। ওর অকালপক্ক গাম্ভীর্য আর মায়াভরা একজোড়া টানা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে রোদ্দুর ভুলে গেল তার দীর্ঘ বছরের দহন। সে সম্পূর্ণ মনোযোগ শ্যামার ওপর সঁপে দিয়ে বলে, তোমায় আমি কোন নামে ডাকব? শ্যামা বলি? শ্যামা কঠিন স্বরে স্রেফ একটা শব্দ উচ্চারণ করল, না। রোদ্দুর দমে না গিয়ে জিজ্ঞেস করল, কেন? শ্যামা আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। ধীর স্থিরভাবে চেয়ার থেকে নেমে দাঁড়ালো সে। এই লোকের সঙ্গে ওর কাছে অসহ্য ঠেকছে। কেমন হাভাজের মতো চেয়ে আছে ওর দিকে, যেন জীবনে আর কোনোদিন কাউকে দেখেনি। কোথায় যাচ্ছ? রোদ্দুরও শির ছেড়ে উঠে দাঁড়ালো। শ্যামা মুহূর্তের জন্য থামল, তারপর ঘাড় ঘুরিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলল, ডোন্ট ফলো মি। ছোট ছোট পদক্ষেপে সে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর রোদ্দুর একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনমনে হাসে। ইস, কি পাকা বুড়ি একটা! বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার পরক্ষণেই। এমন একটা কোল আলো করা পরি তো তারও হতে পারত। মুহূর্তেই হাসি মুখটা ম্লান হয়ে গেল রোদ্দুরের। সে ধপ করে আবারও চেয়ারে বসে পড়ল। জীবন নামক নদীতে সে তরি ভাসিয়েছিল ঠিকই, কিন্তু হালটা শক্ত করে ধরতে পারেনি। যদি পারত, তাহলে আজ তার অবস্থান থাকত এমন এক গন্তব্যে যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত ঘটে পৃথিবীর অমোঘ প্রেমকে সাক্ষী রেখে। অথচ নিয়তি তাদের সেই প্রেমকে নির্বাসনে পাঠিয়েছে। রোদ্দুর ভাবল, নিজের হাতেই তো সে সব ধ্বংস করেছে। নিজের অজান্তেই সে দূরে ঠেলে দিয়েছে তার বিকেলকে, যে আসলে ছিল তার নিজেরই রুহের এক অবিচ্ছেদ্য অংশ। রোদ্দুর দুই হাত মুঠো করে বুকের কাছে এমনভাবে ধরল যেন সে অদৃশ্য কোনো বস্তুকে আঁকড়ে ধরতে চাইছে। আসলে সে চেষ্টা করছে নিজের বুকের ভেতর তিড়িং বিড়িং করে কাঁপতে থাকা হৃদযন্ত্রটাকে শান্ত করতে। কিন্তু তৃষ্ণায় তার বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠল। পানির খোঁজে সে যখনই পুনরায় উঠে দাঁড়ালো, ঠিক তখনই দরজার দিকে তাকিয়ে তার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। বিকেল এসে দাঁড়িয়েছে। বিকেল, তার সেই প্রিয় বিকেল, যাকে সে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছিল। যে মেয়েটির হাসিতে রোদ্দুর হাসত আর যার চোখের জলে তার মনে হতো আকাশ ভেঙে বৃষ্টি নামুক, সেই মেয়েটি আজ তার সামনে দাঁড়িয়ে। যাকে সে নিজের ভুলে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিয়েছিল, যাকে দেখার জন্য জনম জনম ধরে তৃষ্ণা বুকে লালন করে বেরিয়েছে, সেই বিকেল আজ মাত্র ৩-৪ হাত দূরে। রোদ্দুরের মনে হয় সে হয়তো এখনই মাথা ঘুরে মেঝেতে পড়ে যাবে, নয়তো চোখের সামনে থেকে বিকেল এখনই অদৃশ্য হয়ে যাবে, অথবা ঘুম ভেঙে দেখবে এই সবটাই ছিল একটা সুমধুর স্বপ্ন। নিজের অজান্তেই সে চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মনে হলো হৃৎপিণ্ডের সব চঞ্চলতা যেন হঠাৎই থেমে গেছে। আগে সে ভেবেছিল বিকেলকে সামনে দেখলে হয়তো ভীষণ অস্থিরতা কাজ করবে, বুক ধকফক করবে, কিন্তু আদতে তেমন কিছুই হলো না। বরং তার সারা শরীর জুড়িয়ে এলো, নিঃশ্বাসের উত্তাপ কমল। রোদ্দুর শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে বিকেলের চোখের ভাষার অতলে কিছু একটা খোঁজার চেষ্টা করতে লাগল। বিকেলও অপলক তাকিয়ে রইল মানুষটার দিকে। অনেককাল পরে চেনা মুখটা সামনে আসতেই তার বুকের ভেতর জমানো শত শত অভিমান যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে। এক সময় এই মানুষটাকেই সে নিজের পুরো জগৎ মেনেছিল। ভাঙাচোরা একটা জীবনে রোদ্দুরকে ঘিরেই সে দেখেছিল ঘর বাঁধার স্বপ্ন। পৃথিবীর সব যুক্তি আর সংশয়কে তুচ্ছ করে রোদ্দুরকে বসিয়েছিল বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায়। অথচ সেই বিশ্বাসের দেয়াল ভাঙতে রোদ্দুর একবারও দ্বিধা করেনি। একদিন হঠাৎ করে সব ভালোবাসা আর মায়াকে তুচ্ছ করে তাকে উত্তাল মাঝ সমুদ্রে একা ভাসিয়ে দিয়ে সে চলে গিয়েছিল। রোদ্দুর একবারও কি ভেবেছিল যে মেয়েটা তাকে মাথার ওপরের বিশাল এক বটগাছ ভেবে নিশ্চিন্তে দিন কাটিয়েছে, তার ওপর থেকে সেই ছায়া যখন হুট করে কেড়ে নেওয়া হয় তখন চারপাশটা কতটা শূন্য আর রিক্ত মনে হয়। বিকেলের দৃষ্টিতে আজ পুরনো ভালোবাসা নেই, নেই কোনো আকুলতা। সেখানে শুধু আছে এক অতলান্ত বিষাদ আর অনেকগুলো অনুচ্চারিত প্রশ্ন। যে মানুষটা তার জীবনের সবটুকু রোদ্দুর হয়ে আসার কথা ছিল, সেই তাকে দিয়ে গেছে আজ আজন্ম এক তপ্ত দুপুরের হাহাকার। বিকেলের দু চোখের ভাষা সেই যন্ত্রণারই নীরব অনুবাদ, যা রোদ্দুর পড়ার চেষ্টা করলেও হয়তো আজ আর উদ্ধার করতে পারবে না। বিকেল শান্ত পায়ে ঘরে ঢোকে, চারপাশে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে দেখে কোথায় কতটুকু বদলেছে তা মেলানোর একটা সূক্ষ্ম চেষ্টা ছিল ওই দৃষ্টিতে, কিন্তু ঠিক ধরতে পারল না।
মনে হলো যেন সেই ঘরটাতেই ফিরে এসেছে, যেটা সে বহুকাল আগে ফেলে গিয়েছিল। এখনও সবটুকু ঠিক আগের মতোই রোদ ভাইয়ার ঘর হয়ে আছে, তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় প্রতিটি আসবাবে আর ঘরের কোণে এখন অযত্নের একটা ধূসর প্রলেপ জমেছে। ঘরটা একবার ঘুরে দেখে নিয়ে বিকেল এসে বসল রোদ্দুরের ঠিক মুখোমুখি চেয়ারটায়। কোনো আবেগ বা উচ্ছ্বাস নয়, বরং নিতান্তই সৌজন্যবোধ থেকে একজন সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা বলতে হয় ঠিক সেই স্বরেই সে জিজ্ঞেস করল, কেমন আছেন? রোদ্দুর নিজের অজান্তেই চমকে ওঠে। বিকেলের গলার স্বর কতটা বদলে গেছে। সেই যে একসময় ঋণঋণে কণ্ঠে ওর বুকে ঝংকার তুলত, সেই স্বর আজ গাম্ভীর্যে ঠাসা। শুনলেই মনে হয় বুকের ভেতরটা হিম হয়ে আসছে। রোদ্দুর একটু নড়ে চড়ে বসে, নিজের ভেতরের সবটুকু জড়তা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে কোনো মতে আওড়ালো, ভালো আছি। মনে মনে বুঝতে পারল জীবন মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিলেও তৃতীয় বা চতুর্থবার দেয় না। আজ যদি বিকেলের সামনে নিজের মনের কথাগুলো না বলা হয়, তবে হয়তো পৃথিবীর কোনোদিন আর তা বলা হবে না। তাই মুখে কুলু পেটে বসে থাকলে হার তারই। রোদ্দুর কিছুটা ইতস্তত করে আমতা আমতা করে শুধালো, তাই তুই কেমন আছিস? হঠাৎ করেই বিকেলের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে। একটা তপ্ত স্রোত ছলকে গেল পাঁজরের হাড়ের ভেতর। তুচ্ছ এক তুই শব্দটা তাকে কেন এভাবে আন্দোলিত করল তা সে নিজেও জানে না। তবে নিজের ভেতরের অস্থিরতা সে বাইরে প্রকাশ পেতে দিল না। কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক আর সংযত রেখে বলল, হ্যাঁ ভালো আছি। রোদ্দুর স্বস্তির নিঃশ্বাস ফেলে, সহজ হওয়ার চেষ্টা করে বলে, শুনলাম তুই নাকি ওখানে টিচিং প্রফেশনে আছিস? বিকেল মৃদুভাবে মাথা নাড়ায়, একটা চার্চের কিন্ডারগার্টেনে পড়াই। রোদ্দুরের গলায় খানিকটা বিস্ময় যোগ হলো। ভাবতেই পারছি না, যে মেয়ে এককালে পড়াশোনার নাম শুনলে শতগজ দূরে থাকত, সে কিনা এখন ছোট ছোট বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেয়। আসার পর থেকে বিকেলের ঠোঁটের কোণে এই প্রথমবার এক চিলতে হাসি ফুটে উঠল, তবে সেই হাসিতে বিষাদ মিশেছিল গাঢ়ভাবে। মেয়েটা ম্লান হেসে জানালো, একসময় তো একা থাকাটাও আমার কল্পনার বাইরে ছিল, অথচ দেখুন 8টা বছর ধরে তো দিব্যি একাই আছি। মুহূর্তেই রোদ্দুরের মুখের সহজ ভাবটা মিলিয়ে যায়। একরাশ অপরাধ বোধের কালো ছায়া তার মুখটাকে থমথমে করে তোলে। বিকেলের এই একাকিত্বের দায়ভার যেন একান্তই তার। পরিস্থিতি হালকা করার জন্য বিকেলই আবার কথা শুরু করে, আসলে পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। রোদ্দুর ঝিনঝিনে তরঙ্গহীন গলায় উত্তরে বলে, আর কেউ কেউ পরিস্থিতিটা তৈরি করে দেয়, যেমনটা আমি দিয়েছিলাম। বিকেল নিজেকে মানসিকভাবে শক্ত করল। গত 8 বছর ধরে যেসব দুঃস্বপ্নকে সে সযত্নে আড়াল করে রেখেছে, আজ বোধহয় সেগুলোর মুখোমুখি হওয়ার সময় এসেছে। বুকের ভেতর একদলা পাথর চেপে রেখে লড়াই চালিয়ে যাওয়া সেই দিনগুলোতে ফিরে যেতে হবে আরও একবার। রোদ্দুর অপলক তাকিয়ে আছে। হয়তো সে আশা করছে বিকেল বলবে, না না আপনি কেন দায়ী হবেন, বা ওসব আপনার দোষ ছিল না। কিন্তু বিকেল নির্লিপ্ত চোখে রোদ্দুরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখন আর এসব কথা তোলার কোনো মানে নেই। যা গেছে তা 8 বছর আগেই চুকে বুকে গেছে। রোদ্দুরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে যেন আহত হয়েই বলল, মানে নেই? আমি কি করেছি বা কেন করেছি তার একটা কৈফিয়ত দেওয়ার সুযোগও তুই আমাকে দিবি না? আমি তো এসেছি, পালিয়ে না গিয়ে সরাসরি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আপনার সব কথা আমি অবশ্যই শুনব, তবে আমার মনে হয় না নতুন করে কিছু শোনার খুব একটা প্রয়োজন আছে। আপনার মা আমাকে সব কিছুই স্পষ্ট করে বলে দিয়েছেন, ধীর স্থির গলায় জবাবে বলল মেয়েটা। স্তব্ধ হয়ে গেল রোদ্দুর। সম্পর্কের ব্যবধানটা কোথায় গিয়ে পৌঁছেছে তা সে হাড়ে হাড়ে টের পেল। একসময় আদরের বড় মা আজ বিকেলের কাছে শুধুই আপনার মা। কতখানি পর করে দিলে মানুষের সম্বোধন এভাবে বদলে যায়। তবে রোদ্দুর মনে মনে জানে, ওরা যা করেছে তার তুলনায় বিকেলের এই দূরত্বটুকু খুবই নগণ্য। ওর মুখটা যে আরও একবার দেখতে পারছে, এ বা কম কিসে। নিজের বুকের ভেতরকার দলা পাকানো হতাশা লুকানোর চেষ্টা করে ও। কণ্ঠে এক রাশ অনুতাপ মিশিয়ে বিকেলের চোখের দিকে তাকিয়ে অনুনয়ের সুর তুলে বলে, তবু আমি নিজের মুখে একবার সবটা বলতে চাই তোকে, প্লিজ। বিকেল কোনো কথা বাড়ালো না, কেবল মৌন সম্মতিতে মাথা নাড়ল। এই মুহূর্তে একটি অতিরিক্ত শব্দ খরচ করার মতো মানসিক শক্তিও যেন তার নেই। রোদ্দুর শুকনো গলায় একবার ঢোক গিলল। বুকের ভেতরটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। এক গ্লাস পানি এই মুহূর্তে বড্ড প্রয়োজন। তবুও সেই শারীরিক তৃষ্ণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে আজ তার কথার তৃষ্ণা। 8 বছর ধরে জমে থাকা কথাগুলো উগড়ে দেওয়ার এমন সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। সে বলতে শুরু করল অগোছালো শব্দে, তোর মনে আছে
আমি তোকে কথা দিয়েছিলাম সব ঠিক করে দেব। সেই রাতে, আমার চলে যাওয়ার আগের রাত, সারা রাত জানলার বাইরে থেকে আসা আবছা আলোয় আমি গুনেছিলাম তোর শরীরের প্রতিটা তিল। বিকেলের সারা শরীর রিরি করে ওঠে, তীব্র শিহরণে কেঁপে উঠল বুক পাঁজরের বাড়ি, গায়ের লোম খাড়া হয়ে উঠল তার। সে আবারও নিঃশব্দে ঘাড় নাড়ল। মনে থাকবে না কেন? ভোলা কি অতই সহজ? জীবনের প্রথম পুরুষ, বৈবাহিক সম্পর্কের পূর্ণ অধিকার নিয়ে প্রথমবার শরীর ছোঁয়া, প্রথম অনুভূতির সেই জোয়ারে নিজেকে সঁপে দেওয়া। এসব তো কেবল স্মৃতিশক্তি হারিয়ে গেলেই ভোলা সম্ভব। রোদ্দুর থামল না অবশ্য। আমি কথা দিয়েছিলাম তোকে। এয়ারপোর্টের দিকে গাড়ি ছুটছিল, তখনও আমার ধ্যান জ্ঞান জুড়ে কেবল একটাই লক্ষ্য ছিল, আমাকে সব ঠিক করতে হবে। তুই আমাকে একটা চিরকুট দিয়েছিলি না, যেখানে লেখা ছিল, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। এই যে দেখ, এটা সেই কাগজটা না? রোদ্দুর প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে সাবধানে একটা ভাঁজ করা পুরনো চিরকুট বের করে আনে। কাগজটার দিকে না দেখেও বিকেলের গা ছমঝম করে উঠল। সে চোখ বন্ধ করে নিল। বুকের ভেতরটা দপদপ করছে, দম আটকে আসছে। এই বিষাদময় অনুভূতির সাক্ষী সে আর হতে চায়নি কোনোদিন। তবুও মুয়তি কেন তাকে আবারও এই তপ্ত স্মৃতির সামনে দাঁড় করালো? রোদ্দুর ব্যাকুল হয়ে প্রশ্ন ছড়ে, বল, চিনতে পেরেছিস? এটাই সেই কাগজ তো? বিকেল অস্ফুটে ফিসফিস করে বলে, চিনেছি। রোদ্দুরের চোখের তারায় এক পলকের জন্য আশার ঝিলিক খেলে গেল। পরক্ষণেই সেখানে জায়গা করে নিল গাঢ় বিষণ্ণতা। কণ্ঠ ভারী হয়ে এলো মানুষটার। আমি সত্যিই সবটা ঠিক করতে চেয়েছিলাম বিকেল। বিশ্বাস কর, আমার মনে বিন্দুমাত্র অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। রোদ্দুর কথা বলতে বলতে রীতিমতো হাঁপাচ্ছে। মানুষটার বুকটা যে যন্ত্রণায় ওঠানামা করছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। বিটেল স্থির থাকতে পারল না। সে উঠে গিয়ে এক গ্লাস পানি এনে রোদ্দুরের সামনে ধরে। রোদ্দুর মাথা নেড়ে জানাল তার পানি পানের চেয়ে কথা শেষ করা বেশি জরুরি। বিকেল শান্ত কিন্তু দৃঢ়স্বরে জবাব দিল, আমি আছি, আপনি পরেও বলতে পারবেন। রোদ্দুর হঠাৎ গভীর দৃষ্টিতে বিকেলের চোখের দিকে তাকিয়ে অবচেতনেই শুধল, থাকবি তুই? সত্যি থাকবি? প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা আকুতিটা বিকেল মুহূর্তেই বুঝে নেয়। তবে নিজেকে সামলে গিয়ে গলায় কাঠিন্য মিশিয়ে বলে, আপনি আগে পানিটা খান প্লিজ। রোদ্দুর কথা বাড়ালো না আর। ঢকঢক করে প্রায় এক নিঃশ্বাসে পুরো গ্লাসটা খালি করে দেয়। বিকেল গ্লাসটা যথাস্থানে রেখে এসে আগের জায়গায় বসে। তারপর নিজে থেকেই প্রসঙ্গ তুলে, এবার বলুন, কি যেন বলছিলেন আপনি? রোদ্দুর ফ্যাল ফ্যাল করে বিকেলের পাথুরে মুখখানির দিকে তাকিয়ে রইল। এই কি সেই মেয়ে, সেই ছোট্ট বিকেল, যার অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে কেবলই কোমলতা মিশেছিল? আজকের এই পরিণত বিকেলকে বড় বেশি কঠিন আর বাস্তববাদী দেখায়। রোদ তো এমন বিকেলকে চায়নি। সে চেয়েছিল 8 বছর আগে থেলে যাওয়া সেই অবুঝ পাগলি মেয়েটাকে, যে মেয়েটা সামান্য কথাতেই হেসে কুটিপাটি হতো, যাকে শাসন করা যেত, আদুরে অধিকারে আটকে রাখা যেত। অথচ আজ সেই মেয়েটাই রোদ্দুরকে জীবনের সবচেয়ে বড় শাস্তিটা দিয়ে চলেছে। রোদ্দুর আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করেই সে ডুকরে কেঁদে ওঠে, একদম ছোট বাচ্চাদের মতো শব্দ করে। কিন্তু বিকেলের দেহে কোনো কম্পন জাগল না তাতেও। তার ভ্রু যুগল স্থির, শরীর নিথর। সে যেভাবে বসেছিল ঠিক সেভাবেই পাথরের মূর্তির মতো বসে রইল। রোদ্দুর কাঁদতে কাঁদতে পাগলের প্রলাপের মতো বলতে লাগলো, আমি তখনও জানতাম না আমার সাথে কি হতে যাচ্ছে। এয়ারপোর্টে নামার পর বাবা প্রথম কথাটা তুললেন, বললেন, আমি একা নই, তৃপ্তিও আমার সাথে যাবে। আমি তো আকাশ থেকে পড়লাম। অনেক না করলাম, কিন্তু জানানো হলো ওর ভিসা পাসপোর্ট সব রেডি। মেজো চাচা অনেক টাকা খরচ করেছেন। বাবার সিদ্ধান্তে শেষতক রাজি হতে হলো। কিন্তু ওখানে পৌঁছেই আমি তোকে রিচ করার চেষ্টা করেছি বারবার। বাবাকে ফোন করলে তিনি জানালেন, তুই নাকি বাড়িতেই নেই, ওই উদয় নামের ছেলেটার দলবল সহ পিকনিকে গেছিস। কথাটা শুনে রাগে অভিমানে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম ঠিকই, আর এই সুযোগটাই কাজে লাগালো তৃপ্তি আর লতা চাচি। রোদ্দুরের ভেজা কণ্ঠস্বরে আকস্মিক ঘৃণা আর ক্ষোভ গর্জে ওঠে। ওরে চাচি বলতেও আমার বিবেকে বাঁধে রে। ও নিজের মেয়েকে শিখিয়ে দিয়ে আমাকে কিনা তাবিজ করেছিল বিকেল। বিশ্বাস করতে পারিস তুই? বিকেলের চোখে মুখে কোনো বিকার নেই। সে আগের মতোই নিরুত্তাপ। এই বাড়িতে ঢোকার সময় রেহেনুমা বেগম তাকে আটকেছিলেন। ঘণ্টা খানেকেরও বেশি সময় তার ঘরে ছিল বিকেল। তখন রেহেনুমা বেগম বিকেলের কোলে মাথা রেখে অঝরে কেঁদেছেন। রোদ্দুরের সাথে ঘটে যাওয়া সব অপকর্মের কথা সবিস্তারে বলেছেন। তখনও বিকেল কোনো প্রতিক্রিয়া দেখায়নি, এখনও দেখাচ্ছে না। বরফ জমতে জমতে তার হৃৎপিণ্ডটা আজ এক হিমশৈল হয়ে গেছে। সে এখন আবেগ সামলাতে বড্ড পটু। রোদ্দুর আর্তনাদ করে উঠল,
তুই আমাকে অবিশ্বাস করছিস তাই না? বিকেল শান্ত গলায় জবাব দিল। বিশ্বাস অবিশ্বাসের কোনো দাড়িপাল্লাতেই আমি আর দাঁড়াতে চাইছি না। আপনি আমায় কিছু বলতে চান, আর এটাই নাকি আপনার শেষ ইচ্ছে? মায়ের মুখে এমনটা শোনার পরই আমি এসেছি। মুমূর্ষু একজন মানুষ তার শেষ ইচ্ছায় আমাকে রেখেছে, সেই দায়বদ্ধতা থেকেই আসা। আপনি যা বলতে চান বলে যান, আমি বিশ্বাস করছি কি করছি না সেটা এখন আর ম্যাটার করে না। রোদ্দুর বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। তার অবচেতন মন কোথাও একটুকরো আশার মেঘ দেখেছিল, ভেবেছিল রোদ্দুরের টানেই হয়তো বিকেল সব ফেলে ছুটে এসেছে। অথচ মেয়েটার কণ্ঠে চরম নির্লিপ্ততা, যেন কারো জীবন মরণে তার আর কিচ্ছু আসে যায় না। অথচ বোকা রোদ্দুর জানে না, নারী যখন ভালোবাসে তখন সে নিজেকে ভেঙে চুরে দেয়, আর যখন ঘৃণা করে তখন সেই ঘৃণার প্রতিটি স্তরে সাজিয়ে রাখে পাহাড় প্রমাণ অভিমান। রোদ্দুরের চোখে পুনরায় জল চিকচিক করে ওঠে। সে 2 হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমায় শুধু ক্ষমা করে দিস, আমি তোকে শুধু এইটুকুই বলতে চাই। বিকেল উঠে দাঁড়ালো। ব্যাস এইটুকুই? এই সামান্য কথাটুকু বলার জন্যে আমাকে অযথাই কানাডা থেকে টেনে আনলেন? রোদ্দুর নিরুত্তর। বিকেল পুনরায় বলল, আমার জীবনের প্রতিটি স্বপ্ন আর আশাকে যে মানুষটা দুমড়ে মুচড়ে দিয়েছিল, তার শেষ ইচ্ছেটা আমি পূরণ করে দিয়ে গেলাম। ভালো থাকবেন রোদ্দুর। মেয়েটা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রোদ্দুর খ্যাপার মতো ওর একটা হাত টেনে ধরে। কোন অধিকারের টানে ধরল সে নিজেও জানে না। বিকেল তবুও কোনো প্রতিবাদ করল না, যেন এভাবে ওর হাত টেনে ওকে আটকানোটাও স্বাভাবিক ঘটনা। একদম নির্লিপ্ত চাউনিতেই পিছু ফিরে তাকালো, এবং পরমুহূর্তেই তাকে চমকে উঠতে হলো। রোদ্দুর অন্ধপ্রায় পাগল যেন। আচানক নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে ধপাত করে বসে পড়ল নিচে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই 2 হাতে বিকেলের পা জোড়া শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, আমাদের প্রেমের না হয় নির্বাসন হয়েছে, কিন্তু ভালোবাসার তো হয়নি রে বিকেল। বিকেল কোনো উত্তর দিল না, দিতে পারল আসলে। তবে এবার তার কপারে ঈষৎ ভাঁজ পড়েছে। দীর্ঘ 8 বছর পর এই প্রথম মেয়েটার চোখের কোণে সামান্য অনুভূতির ঝিলিক দেখা যায়। এই হিম শীতল নির্লিপ্ততার আড়ালে তাকে কিছুটা চিন্তিত আর অস্থির দেখায়। নির্বাসিত প্রেমের সেই পুরনো দহন কি তাহলে আবার নতুন করে শিখা মেলছে? উত্তরটা বিধাতাই বুঝি জানেন। বিকেলের কণ্ঠস্বর বরফের মতো শীতল। সে নিচু স্বরে আদেশ করল, আমার পা ছাড়ুন। একটু থেমে বিজাতীয় গাম্ভীর্য নিয়ে পরের শব্দটা যোগ করল, প্লিজ। কিন্তু রোদ্দুর ছাড়ল না, বরং আরও মরিয়া হয়ে আঁকড়ে ধরে বলল, যতক্ষণ না মাফ করছিস আমি তোর পা ছাড়ব না। তুই যদি আমায় লাথি মারিস তবুও না। বিকেল ভ্রুকুচকে আগের চেয়েও কঠিন স্বরে শুধালো, আমি আপনাকে লাথি দেব কেন? কি আজব কথাবার্তা। দিতেই পারিস। রোদ্দুরের গলায় পরাজয়ের সুর। আমি যা করেছি তাতে তোর লাথি জুটলে ওটাই হবে আমার রাজভাগ্য। আজে বাজে বকা বন্ধ করে পা ছাড়ুন, আমি বসবো। রোদ্দুর নিজের সিদ্ধান্তে অটল। তুই চলে যাবি আমি জানি, ছাড়বো না বিকেল। আগে বল ক্ষমা করেছিস, আমায় একটা সুযোগ দিবি, তবেই পা ছাড়বো। তার আগে যদি ঘন্টার পর ঘন্টা এভাবে পড়ে থাকতে হয় আমি থাকব। বিকেল শেষবারের মতো সতর্ক করল, আপনি পা ছাড়বেন না? রোদ্দুর দৃঢ়স্বরে জানালো, না। পর মুহূর্তেই ঘটে গেল অভাবনীয় একটা কাণ্ড। রোদ্দুর কিছু বুঝে ওঠার আগেই প্রবল ধাক্কায় ছিটকে উল্টে পড়ল মেঝেতে। বিকেল যে গত 8 বছরে কেবল মানসিকভাবেই নিজেকে ইস্পাতসম কঠিন করেনি, শারীরিক সক্ষমতাতেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, তার রোদ্দুরের ধারণার বাইরে ছিল। বিদেশের মাটিতে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে নিয়মিত জিম আর ক্যারাটে অনুশীলনে বিকেল এখন যথেষ্ট শক্তিশালী। রোদ্দুরের জীর্ণ শীর্ণ শরীরটাকে পরাস্ত করতে তার কয়েক সেকেন্ডও সময় লাগল না। ব্যথার চেয়েও বিস্ময়ে রোদ্দুরকে বেশি আচ্ছন্ন করল। সে ড্যাব ড্যাব করে বিকেলের মুখের দিকে তাকাতে বাধ্য হলো। বিকেলের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। এতক্ষণ ধরে বুকের গভীরে চেপে রাখা দাহ্য পদার্থগুলো যেন হঠাৎ অগ্ন্যোৎপাতে রূপ নিল। যে জেদ, ক্ষোভ আর অভিমানকে সে যত্ন সহকারে তালাবদ্ধ করে রেখেছিল, রোদ্দুর নিজেই তাতে আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে দিল। মেঝেতে পড়ে থাকা রোদ্দুরের শার্টের কলার টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দিল বিকেল। তার কণ্ঠে এখন পৃথিবীর সমস্ত কাঠিন্য আর তীব্র আর্তনাদ মিশে একাকার হয়ে গেছে। সে চিৎকার করে বলে ওঠে, কি পেয়েছোটা কি তুমি? আমি কি তোমার হাতের মোয়া, নাকি রক্তে মাংসে গড়া কোনো পুতুল? যখন মনে চাইলো ভালোবাসলে, যখন মনে চাইলো বিয়ে করলে, তারপর হুট করে মনে হলো ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে। ব্যাস, বাপের কথায় আরেক কালনাগিনীকে বগল দাবা করে বিদেশ ছুটলে। একবারও ভাবলে না যে মেয়েটা তোমার উপর অন্ধ বিশ্বাস রেখে হাতটা ধরেছিল, তাকে কাদের মাঝে কোন নরকে ফেলে যাচ্ছ? সামনে দাঁড়িয়ে থাকা এই রণ্ডচণ্ডী বিকেলকে রোদ্দুর চিনতে পারছে না। এ যেন এক অন্য মানবী। এত তেজ আর এত জোর সে কোথায় পেল? নাকি মনের পুঞ্জীভূত ক্ষোভই তার পেশিতে অমানসিক শক্তি জুগিয়েছে? রোদ্দুর একদম কুকড়ে গেল। ভেজা গলায় আমতা আমতা করে বলতে চাইল, আমি তো সেটার জন্যই মাফ। কথাটা কেড়ে নিয়ে তপ্ত শীষ দেওয়ার মতো করে বিকেল বলে উঠল, কিসের মাফ?
মাফ কি তোর মায়ের রান্না করা করলা ভাজি? মন চাইলো খেলে, না চাইলো ফেলে দিলে? আমার জীবনটা কি তোর কাছে জোক মনে হয়? এবারের বড় ছেলে বলে কি সবার মাথা কিনে নিয়েছিস তুই? কারো জীবনের সুখ শান্তি মন চাইলেই কেড়ে নেওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? বল, কে দিয়েছে? রোদ্দুর নির্বাক। বিকেলের সম্বোধন আপনি থেকে তুমি হয়ে এখন সরাসরি তুইতে নেমে এসেছে। রোদ্দুরের মনে হলো এখন চুপ থাকাই ভালো, নইলে হয়তো আরও বড় কোনো বিস্ফোরণ ঘটবে। সে কোনো জবাব দিল না, শুধু চোখের অবাধ্য জলগুলো গালের মলিন কার্নিশ বেয়ে চিবুকে এসে জমা হতে লাগলো। 8 বছর আগের সেই পাগলি বিকেল আজ এক রুদ্রমূর্তিতে তার সমস্ত অন্যায়ের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিচ্ছে। তাতে আরও আগুনে ঘি পড়ল যেন। আহত বাঘিনীর মতো ফুসফুসতে বিকেল আর্তনাদ করে ওঠে, বলতে থাকে, খবরদার, একদম কাঁদবি না। এই মিথ্যে কান্নার নোনা জলে আমার মন ভোলানোর চেষ্টা করিস না। আমি অতটা নির্বোধ নই যে তোর এই অভিনয়ের ফাঁদে আবারও পা দেব। এটা অভিনয় নয়, তুই বিশ্বাস কর। আমার ছুঁয়ে দেখ এই চোখের জল কতটা খাঁটি। রোদ্দুরের গলা ভিজে আসে বলতে গিয়ে। বিকেল ছ্যাঁত করে ওঠে সঙ্গে সঙ্গে। ছি, নোংরা জঘন্য ওই পানি। কণ্ঠস্বরে ঘৃণা ঝরে পড়ল তার। আমি ছোব? আমি? আমার আস্ত একটা জীবন তছনছ করে দিয়েও তোর আশ মেটেনি? এখন আবার এসেছিস ক্ষমা চাইতে? ক্ষমা কি হাতের বানানো মোয়া যা চাইলেই পাওয়া যায়? আমার বিধ্বস্ত হৃৎপিণ্ডটাকে একবার জিজ্ঞেস করে দেখ সে তোকে ক্ষমা করার ক্ষমতা রাখে কিনা। রোদ্দুরের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে বিকেল মুখ ফিরিয়ে নেয়। চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠছে সেই দিনগুলো যখন সে যন্ত্রণার অতল সমুদ্রে ডুবে যাচ্ছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো বারবার, মনে হতো প্রাণটা বুঝি কণ্ঠনালীতে এসে আটকে আছে। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, এক চিলতে আলোর দেখা নেই। দিনের পর দিন একা একা ছটফট করে আজকের এই পাথর চাপা বিকেলে পরিণত হয়েছে সে। কতবার যে ইচ্ছে করেছে ওই সাদা সিলিং ফ্যানটা ছুঁয়ে দেখতে, ঝুলে পড়তে। ভাগ্যি সীমানটা একটু শক্ত ছিল, নইলে পৃথিবীর এই আলো বাতাস অনেক আগেই তার জন্য বরাদ্দ ফুরিয়ে যেত। দীর্ঘ একটা শ্বাস টেনে নিজেকে সংযত করল বিকেল। সে কাঁদবে না, কিছুতেই না। কান্নার দিন তার বহু আগে ফুরিয়েছে। চোখের জলের দাম এখন বড্ড চড়া। চোখ দুটো জ্বালা করলেও হাত দিয়ে জোরে রগড়ে নিয়ে সে আবার ঘুরে তাকালো রোদ্দুরের হতভম্ব মুখটার দিকে। এবারের কণ্ঠস্বর একটু শান্ত, কিন্তু ইস্পাত কঠিন। বিবেকের এই দহনটুকু তোমার প্রাপ্য ছিল মিস্টার রোদ্দুর মির্জা। বিধাতা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন, দিয়েছেন বোধ আর বিবেক। অথচ অদ্ভুত দেখো, সেই মানুষের হাতেই মানুষ এমনভাবে ক্ষতবিক্ষত হয় যা কল্পনাকেও হার মানায়। শরীরের রক্তপাত হয়তো বন্ধ করা যায়, কিন্তু যখন রুহ বা আত্মার ওপর আঘাত আসে সেই ক্ষত কোনোদিন শুকোয় না। তুমি কি ভেবেছিলে কয়েক ফোঁটা নোনা জল ফেললেই দীর্ঘ বছরের সেই দীর্ঘশ্বাসগুলো মুছে যাবে? দম টেনে তুলতে 1 সেকেন্ডের বিরতি টেনে পুনরায় আক্রোশপ্রসূত হয়ে পড়ে মেয়েটা। আঙুল তুলে শাসানোর ভঙ্গি করল। তোকে বিশ্বাস করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বিলাসিতা, আর সেই ভুলের মাসুল আমি গুনেছি প্রতিটা সেকেন্ডে। যখন যন্ত্রণায় আমি নীল হয়ে যেতাম, যখন নিঃশ্বাস নিতে বুক ফেটে যেত, তখন আমার পাশে একটা ছায়াও ছিল না। শূন্য ঘরে একা দেয়ালের সাথে কথা বলতাম আমি। ভাগ্যিস দিশামা সেই সময়টাতে আমার জীবনে দেবদূত হয়ে এসেছিলেন, নইলে আজ এই বিকেলের অস্তিত্বটুকুও মাটির নিচে মিশে থাকত। বিকেলের চোখের দৃষ্টি সুদূরে স্থির হয়, যেন সেই ফেলে আসা দিনটা দেখতে পাচ্ছে সে আরও একবার। এখনও মনে আছে আমার, যেদিন আমি প্রথম দেশের বাইরে চলে যাই। এয়ারপোর্টের মাটি ছুঁয়ে আমি শপথ করেছিলাম বিকেলের সেই সত্তাটাকে আমি এই দেশের মাটিতেই দাফন করে যাচ্ছি, যে তোমাকে পাগলের মতো ভালোবাসত, যে তোমাকে নিজের অন্ধ বিশ্বাসের ওপর স্থান দিয়েছিল, যার চোখের পাতায় ছিল তোমাকে নিয়ে হাজারো স্বপ্নের আস্তর। সেই নরম বিকেলের সমাধি নিজের হাতে গড়ে তবেই আমি দেশ ছেড়েছিলাম। এরপর সরাসরি রোদ্দুরের চোখে চোখ রেখে বাকি কথাটুকুর সমাপ্তি টানল সে। আজ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে রোদ্দুর মির্জা, সে সেই মৃত বিকেল নয় যার কাছে তুমি ক্ষমা ভিক্ষা করতে এসেছো। আজ সেই বিকেল ফিরে এসেছে যে ভুল আর অপরাধের সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে শিখেছে। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু তুমি যা করেছো তা ছিল জঘন্য অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা হয় না। লৌকিকতার খাতিরে কিংবা মনের বিরুদ্ধে গিয়ে আমি অন্তত বলতে পারবো না যে আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমার হৃৎপিণ্ডের সেই গহীন কোণটা তুমি কুড়ে কুড়ে মেরে ফেলেছিলে। মৃত মানুষের যেমন কোনো আবেগ থাকে না, আমার হৃৎপিণ্ডটাও তোমার জন্য আজ ঠিক তেমনই পাষাণ, বুঝেছ? তাহলে এখনও বিয়ে করিসনি? ফিসফিস করে শব্দখানি উচ্চারণ করে ছেলেটা। তার কণ্ঠস্বর ভীষণ অসহায় শোনায়। সে যেন খড়কুটো আঁকড়ে ধরা এক ডুবন্ত মানুষ, যে শেষবারের মতো সত্যের মুখোমুখি হতে চায়।
বিকেল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, সঙ্গে সঙ্গে জবাব দিতে পারল না কোনো। রোদ্দুর থামল অবশ্য, বলে চলল বিরতিহীন, মানছি তুই আমায় আর ভালোবাসিস না, আমার জন্য তোর হৃদয়ে আর কিচ্ছু অবশিষ্ট নেই। আমি আমার সেই হাসি খুশি পাগলাটে বিকেলকে নিজের হাতে শেষ করে দিয়েছি, সব মানছি। তুই শুধু একটা প্রশ্নের উত্তর দে, কেন এই 8 বছরেও নিজের জীবনে কাউকে জায়গা দিলি না? কার অপেক্ষায় আজও পথ চেয়ে আছিস তুই? জবাব দে বিকেল। বিকেল মুহূর্তের জন্য ত্রস্ত হয় এবং পরক্ষণেই গলার দুর্বলতা ঝেড়ে ফেলে দ্বিগুণ কাঠিন্যে গর্জে ওঠে বলে, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? আমি কাকে বিয়ে করব, কবে করব, আদৌ করব কি না, এসব কৈফিয়ত কি তোমায় দিতে হবে? কৈফিয়ত নয় রে, আমি শুধু জানতে চেয়েছি। তুই তো আমার কাছে ফিরবি না, আমায় ক্ষমাও করবি না, তাহলে শুধু শুধু একা থাকবি কেন? তুই অনেক সুন্দর একটা জীবন ডিজার্ভ করিস, যেখানে অনেক অনেক ভালোবাসা থাকবে। ও, এখন তোমার কাছ থেকে আমাকে জীবনবোধের জ্ঞান নিতে হবে? বিকেলের ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ল আবারও। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের কাছে থাকা চেয়ারটা সজোরে উল্টে ফেলে দিল। চেয়ারটা পড়ার শব্দে ঘরটা কেঁপে উঠতেই রোদ্দুর স্তম্ভিত হয়, তাকিয়ে রইল সম্মুখে। এই রণচণ্ডী মূর্তি কি সত্যি তার সেই চেনা বিকেল? ভাবল একদ্বন্দ্ব। ওদিকে বিকেল চিৎকার করে বলছে, আমার জীবনের 12টা বাজিয়ে দিয়ে এখন জ্ঞান দেওয়া হচ্ছে। কেন বিয়ে করিনি? কারণ আমি আর কাউকে বিশ্বাসই করতে পারিনি। যাকে ছোটবেলা থেকে চিনতাম, যে সবার চোখে আদর্শ আর বিশুদ্ধ আত্মার মানুষ ছিল, সেই যখন আমায় মাঝ দরিয়ায় ভাসিয়ে দিতে 2 মিনিট ভাবেনি, তখন অচেনা কাউকে বিশ্বাস করে ঘর সংসার পাতা কি অতই সহজ? বিয়েটা কি তোমার কাছে স্রেফ জামা কাপড় বদলানোর মতো কোনো ছেলে খেলা? মনে চাইলো একে ধরলাম, মনে চাইলো ওকে ধরলাম। বিকেল! রোদ্দু গাধা দেওয়ার চেষ্টা করতেই বিকেল ক্ষিপ্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। 2 হাতে রোদ্দুরের তুটি চেপে ধরল একদম। চোখ রাঙিয়ে চূড়ান্ত চিৎকারে ফেটে পড়া গলায় গজরে গেল, একদম গলা চড়াবি না, তোকে আমি আর এক দণ্ড সহ্য করতে পারছি না। তুই না আমায় ভালোবাসতি, তাহলে আমাদের বিয়ের ব্যাপারটা গোপন রাখলি কেন? কেন সবাইকে বুক ফুলিয়ে জানালি না যে আমি তোর স্ত্রী? ওই ডাইনিটাকে নিয়ে বিদেশে চলে গেলি। ফাক ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর সিচুয়েশন। তোর নিজের বুদ্ধি বিবেচনা কোথায় ছিল তখন? তোর বাপ বলল আমি পিকনিকে মারাতে গেছি, আর তুই সেটা বিশ্বাস করে নিলি? তুই জানিস তুই আমাকে কিসের মধ্যে ফেলে গিয়েছিলি? বিকেলের হাতের জোর বাড়ছে, রোদ্দুরের দম বন্ধ হওয়ার জোগাড়, তবুও সে একটুও ছটফট করল না, বরং চোখ বুজে নিজেকে সঁপে দিল। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু ঢের ভালো। তিলে তিলে হৃদয়ে ছুরি চালানোর চেয়ে একবারে গলা টিপে মেরে ফেলাই শ্রেয়। কিন্তু সেই আশা পূর্ণ হলো না। বিকেল হঠাৎ ঘৃণা ভরে তার গলা ছেড়ে দিয়ে নিজের ওভারকোটে হাত দুটো মুছে নেয়, যেন কোনো ভীষণ নোংরা কিছু স্পর্শ করে ফেলেছে সে। বিকেলের এই তাচ্ছিল্য রোদ্দুরের বুকটা চিরে ফালা ফালা করে দেয়। সে অস্ফুটে আওড়ে, তুই আমায় এত ঘৃণা করিস বিকেল? বিকেল উত্তর দিল না। তার জ্বলন্ত দৃষ্টিই বলে দেয়, ঘৃণা শব্দটাও বোধহয় এই অনুভূতির কাছে বড্ড ম্লান আজ। বিকেল আর কোনো কথারই উত্তর দিল না। তারপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে পাশের একটা চেয়ারে ধপাস করে বসে পড়ল। এক অমানসিক ক্লান্তি তাকে গ্রাস করছে। এই মুহূর্তে তার ভীষণ ইচ্ছে করছে ব্যানফ শহরের সেই হাড় কাঁপানো ঠান্ডার মাঝে ফায়ারপ্লেসের আগুনের পাশে একটা কমফর্টার গায়ে জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে যেতে। রোদ্দুর আহত পশুর মতো বিকেলের পায়ের কাছে মেঝেতে বসে পড়ে। পুনরায় ফিসফিস করে সেই একই আর্তনাদ আওড়ালো, তুই আমায় এত ঘৃণা করিস বিকেল? বিকেল নিরুত্তর। তার চোখের পাতা বুজে আসছে। এক পৃথিবী সমান ঘুম যেন তার 2 চোখে ভর করেছে। সে চেয়ারের উপরই পা দুটো তুলে নিয়ে গুটিসুটি মেরে বসল। রোদ্দুর সেসব খেয়াল না করেই আপন মনে বলে চলল তার স্বীকারোক্তি, আমি তো ইচ্ছে করে তোকে অবহেলা করিনি রে, ওরা আমার মাথাটাই বিগড়ে দিয়েছিল। আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। বিশ্বাস কর, আমি সুস্থ ছিলাম না। বাবা মায়ের সাথেও খারাপ ব্যবহার শুরু করেছিলাম, সবার থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমি এক অন্য মানুষে পরিণত হয়েছিলাম সেই সময়টায়। তখন যা যা করেছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। তবুও তোর কাছে সবটা স্বীকার করব। জানি তুই ক্ষমা করবি না, তবুও বলবো, কারণ এই অপরাধবোধের বোঝা বয়ে আমি আর বাঁচতে পারছি না। বিকেল আদৌ শুনছে কিনা বোঝা গেল না, কিন্তু রোদ্দুর একের পর এক উগড়ে দিল তার জীবনের অন্ধকার অধ্যায়গুলো। তৃপ্তির সাথে বিয়ে না হলেও দীর্ঘ প্রবাস জীবনে তার সাথে বারংবার শারীরিক সম্পর্ক, মদ, গাঁজা আর ক্যাসিনোর নেশায় ডুবে যাওয়া সবই সে বলে গেল। উমেদ মির্জা পড়াশোনার জন্য যে অর্থ রেখেছিলেন তার একটা বড় অংশ রোদ্দুর উড়িয়েছে জুয়া আর ক্লাবের পেছনে। তারপর কিভাবে সে একদিন হঠাৎ বাড়ি ফিরে তৃপ্তি আর লতা চাচির ভিডিও কনফারেন্স আড়ি পেতে শুনে ফেলেছিল তাও বলল। সেদিন তৃপ্তি তার মায়ের কাছে অভিযোগ করছিল যে রোদ্দুর তো তার আঁচলেই বাঁধা থাকার কথা, কিন্তু সে কেন এখন বহুগামী হয়ে উঠছে? কেন অন্য মেয়েরা তাকে ভোর রাতে বাড়ি পৌঁছে দিয়ে যায়? সেই দিন ওই সত্য জানার পরই রোদ্দুর উন্মাদ হয়ে গিয়েছিল।
ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার পরে তৃপ্তির গলা চেপে ধরেছিল। সব কথা স্বীকার করিয়ে নেওয়ার পরেই সে দেশে ফেরে। পরে তার পরিবার অভিজ্ঞ হুজুরের মাধ্যমে রুকাইয়া করিয়ে তাকে সেই অন্ধকার থেকে বের করে আনে। সুস্থ হওয়ার পর রোদ্দুর বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে দামি হীরা তার বিকেলকে হারিয়ে ফেলেছে। সেই থেকে প্রতিটি দিন রোদ্দুর এই অনুশোচনার আগুনে পুড়ে খাক হয়েছে। রোদ্দুর চোখ ভর্তি জল নিয়ে ধরা গলায় বলতে থাকে, তুই আমায় ক্ষমা করিস না রে, তার চেয়ে বরং মেরে ফেল। তোকে ছাড়া বাকি জীবনটা বেঁচে থাকার কথা ভাবলেই আমার ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা শেষ করে রোদ্দুর উঠে দাঁড়ায় এবং অবাক চোখে তাকিয়ে দেখে সে এতক্ষণ কাকে এত সব কথা শোনাচ্ছিল। বিকেল তো গভীর ঘুমে আচ্ছন্ন। চেয়ারে গুটিসুটি মেরে একটা ছোট্ট শিশুর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মেয়েটা। রোদ্দুরের বুকের ভেতরটা মায়ায় ভরে ওঠে। তার খুব ইচ্ছে করে অন্তত একবার পরম মমতায় বিকেলের চুলে হাত বুলিয়ে দিতে, একটুখানি বিলি কেটে দিতে। কিন্তু সেই অধিকার বোধটার আজ তার কতটুকু অবশিষ্ট আছে তা ভেবে ছেলেটা থমকে দাঁড়িয়ে রইল শিয়নের কাছে। ঘরের এক কোণে নিস্তব্ধতা ভেঙে যখন বিকেলের ঘুম ভাঙে, বাইরের অন্ধকার তখন বেশ গাঢ়। নিঝুম এই ঘরে কোনো ঘড়ি নেই, তাই সময়ের হিসেবটা মেলাতে পারে না সে। হাতরে নিজের ফোনটা খুঁজতে গিয়েও পায় না। এক ধরনের অদ্ভুত অস্থিরতা আর দম বন্ধ করা শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে। বিছানা ছেলে উঠে দাঁড়ায় বিকেল। ঘরটা তার অচেনা নয়, এই দেওয়াল, এই আসবাব সবই তার চেনা। দীর্ঘ কয়েকটা বছর পর আজ প্রথম এই ঘরে সে ঘুমিয়েছে। কিন্তু মেয়েটার মনে পড়ে সে পাশের ঘরে একটা চেয়ারে বসেছিল, সেখানেই একসময় ঘুমিয়ে পড়েছিল। তাহলে এই ঘরের এই বিছানায় এলো কি করে? তবে কি কেউ তাকে এখানে নিয়ে এসেছে? রোদ্দুর কোলে করে? কই, বিকেল তো বিন্দুমাত্র টের পায়নি। দেওয়ালের সুইচ বোর্ডে হাত বুলিয়ে বিকেল যখন বাতি জ্বালায়, মুহূর্তে অন্ধকার চিরে শুভ্র আলোয় ঘরটা ঝলমল করে ওঠে। আর ঠিক তখনই চমকে ওঠে সে। জানালার ধারের সেই 2 সিটার সোফাটায় রোদ্দুর আধশোয়া হয়ে বসে আছে। হঠাৎ আলোয় রোদ্দুরও ধর্মল করে জেগে ওঠে। চোখ দুটো লালচে হয়ে আছে তার। সম্ভবত এইমাত্রই তন্দ্রা লেগেছিল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বিকেল শান্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু বুকের ভেতরটা তখনও কাঁপছে। রোদ্দুর উঠে দাঁড়াতেই বিকেল দ্রুত পায়ে দরজার দিকে এগোতে চায়। গলার স্বরে চাপা তাড়া নিয়ে বলে ওঠে, আমি যাই। রোদ্দুর একটু হন্তদন্ত হয়ে সামনে এগিয়ে এসে পথ আগলে দাঁড়ায়। সুধায়, কোথায় যাবি? আমার বাসায়, দ্বিধাহীনভাবে বলে বিকেল। এটা তো তোরই বাসা বিকেল। বিকেল থমকে দাঁড়িয়ে চোখে মুখে এক ধরনের কঠিন শীতলতা ফুটিয়ে তোলে। বলে, না, এটা মির্জা পরিবারের বাসা, যে পরিবারের সঙ্গে আমার কোনো বর্তমান সম্পর্ক নেই এবং ভবিষ্যতে যুক্ত হওয়ার সামান্যতম ইচ্ছেও আমার নেই। রোদ্দুরের মুখটা মুহূর্তেই অসহায় দেখায়। ছেলেটা যেন বিকেলের এই কাঠিন্য সহ্য করতে পারছে না। বিকেলের কণ্ঠে আক্ষেপ নয়, বরং চূড়ান্ত বিচ্ছেদের সুর বাজছে। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বিছানার এক কোণে বসে। মনে মনে কথাগুলো গুছিয়ে নেয় সে। অনেক দিনের জমে থাকা কথা যা পাথর হয়ে বুকের ভেতর চেপে বসে আছে। শান্ত অথচ ইস্পাত দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, বসো সামনে, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে কেমন? রোদ্দুর নিঃশব্দে বিকেলের সামনে এসে বসল। বিকেল কিছুটা সময় নিয়ে শুরু করল। এক নিঃশ্বাসে, যেদিন আমি জানতে পারলাম তুমি তৃপ্তিকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছো, সেদিনই আমি নিজেকে একটা চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলাম। নিজেকে বুঝিয়েছি তোমার মতো একজন দ্বিধাগ্রস্ত মানুষ আমার জীবনে না থাকলেও চলবে। আমি মনে করি সৃষ্টিকর্তা আমায় রক্ষা করেছেন। যে মানুষটা আমার চরম সংকটের সময় পাশে দাঁড়াতে পারেনি, পরিবারের দোহাই দিয়ে নিজেকে আড়ালে রেখেছে, তাকে দিয়ে আমি কি করব? যে আমার দুঃখে ছিল না, তার সঙ্গে আমার সুখের কোনো ভাগাভাগি থাকতে পারে না। সেই মুহূর্ত থেকেই আমাদের মাঝে যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে রোদ্দুর। এই ব্যবধান আর কোনো দিন ঘুচবে না রোদ্দুর। রোদ্দুর আবেগতাড়িত হয়ে বিকেলের হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরার চেষ্টা করল। ব্যাকুল হয়ে বলল, তুই চাইলেই ঘুচবে বিকেল, তুই একটিবার সুযোগ দিলেই সব আগের মতো হয়ে যাবে। বিকেল ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নেয়। তার চোখের দৃষ্টিতে অনমন্য কাঠিন্য। সমস্যাটা তো এটাই যে আমি আর চাইই না, আমার এই হৃদয় আর সায় দেয় না তোমাকে, এই মির্জা পরিবারকে কিংবা এই জীর্ণ সম্পর্কগুলোকে। আর কিছুর জন্যই আমার ভেতর কোনো টান অবশিষ্ট নেই। হ্যাঁ, আমি ভালোবাসি, হয়তো এখনও বাসি, তবে তোমার সেই সত্তাটাকে যার ভেতর আমি আমার জন্য রুখে দাঁড়ানোর সাহস দেখেছিলাম। মানুষ তার জীবনে অনেকগুলো চরিত্রে অভিনয় করে। আমি তোমার সেই সাহসী নায়ক চরিত্রটাকে ভালোবেসেছিলাম, কিন্তু বাস্তবে সেই চরিত্রটার আজ কোনো অস্তিত্ব নেই। রোদ্দুর তর্কে নামল, যেন এই যুক্তিগুলো সে মানতে পারছে না। এটা কেমন কথা বিকেল? এগুলো তো সব রাগের কথা। চরিত্র আবার কি জিনিস?
ভালোবাসলে তো পুরো মানুষটাকেই ভাসতে হয়। বিকেল জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ম্লান হাসল। ভালোবাসলে মানুষের ভালোটা তো সবাই বাসে। মন্দটাকে সহ্য করার নাম ভালোবাসা নয় রোদ্দুর, ওটা সমঝোতা। আমি তোমার মন্দটাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু গ্রহণ করিনি। এর চেয়ে বেশি তোমাকে নিয়ে ভাবার শক্তি বা সময় কোনোটাই এখন আর আমার নেই। ধীর স্থির পায়ে উঠে দাঁড়ালো মেয়েটা, তার চেহারায় প্রশান্তি মেশানো কাঠিন্য মিশে। রোদ্দুর হতবিহ্বল হয়ে ভাবছে, সে কি এই মুহূর্তে মেয়েটার পায়ে লুটিয়ে পড়বে? তার সেই পুরনো অধিকারবোধটা কি একটুও কাজ করবে না? কিন্তু তার কিছু করার আগেই বিকেলের কণ্ঠস্বর ঘরের প্রতীকী কোণে প্রতিধ্বনিত হয়। আমি এই জীবনে আর কাউকে নিজের করে নিইনি, কারণ নতুন করে কাউকে বিশ্বাস করার সাহস আমার নেই। পুনরায় কোনো অতল সমুদ্রে ডুবতে ডুবতে খড়কুটো ধরে বাঁচতে চাই না বলেই আমি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়েছি। কিন্তু আমি ভালো আছি রোদ্দুর, আমি আমার মতো করে ভীষণ ভালো আছি। আমার ভেতর এখনও এমন এক সত্তা বাস করে যাকে আমি আজও ভালোবাসি এবং আজীবন ভালোবেসে যাব। সেই একান্ত আপন সত্তার সঙ্গে গল্পে গল্পে আমার গোটা একটা জীবন অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে। বিকেল আর এক মুহূর্ত অপেক্ষা করল না। গুমোট ঘরটা পেছনে ফেলে সে দ্রুত পায়ে বেরিয়ে এলো। রোদ্দুর সম্বিত ফিরে পায়, পাগলের মতো পেছনে ছুটে এসে আর্তনাদ করে ওঠে, তুই এভাবে আমাকে ফেলে চলে যেতে পারিস না বিকেল। আমি তোকে ভালোবাসি, আজও অনেক ভালোবাসি। কিন্তু আমি বাসি না, সোজা সাপটা জবাব মেয়েটার। বিকেল, আমাদের এত বছরের ভালোবাসাকে তুই এভাবে নির্বাসনে দিস না। আমি হাত জোর করছি তোর কাছে। রোদ্দুরের গলার স্বর কান্নায় ভেঙে পড়ে। বিকেল ঘুরে দাঁড়ায়, তার দু চোখ জুড়ে কেবলই ক্লান্তির ছাপ। আমিও হাত জোর করছি রোদ্দুর, দয়া করে আমাকে বাধ্য করো না কটু ভাষায় তোমাকে কিছু বলতে। আমি যথেষ্ট শান্তভাবে মার্জিত ভাষায় আমার অনুভূতিগুলো বুঝিয়ে বলেছি। আমি তোমাকে ক্ষমা করে দিলেও তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এই কথাগুলো তীরের মতো রোদ্দুরের বুকে এসে বিঁধে সে দিশেহারা হয়ে বিকেলের পায়ের ওপর আছড়ে পড়ে। দুহাতে বিকেলের পা জড়িয়ে ধরে রুদ্ধশ্বাসে বলতে লাগলো, মরে যাব আমি বিকেল, একটু বোঝার চেষ্টা কর। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সত্যিই সম্ভব না। আমি নিঃশেষ হয়ে যাব। বিকেল নিষ্পৃহ চোখে একবার নিচু হয়ে তাকালো, শীতল কণ্ঠে শুধল, এতগুলো বছর তো ছিলে, সে তো তুই একদিন না একদিন ফিরে আসবি সেই আশায় বুক বেঁধে বেঁচেছিলাম। এখনও পারবে বেঁচতে। আমি তো তোমায় ক্ষমা করে দিয়েছি, এখন আরও নিশ্চিন্ত মনে প্রশান্তি নিয়ে বাঁচতে পারবে। রোদ্দুর দু পা আরও শক্ত করে চেপে ধরল, তার অশ্রুতে বিকেলের পায়ের পাতা ভিজে উঠছে। পারবো না রে বিকেল, কিছুতেই পারবো না। আমার ক্ষমা চাই না, আমি তোকে চাই, শুধু তোকে। বিকেল দীর্ঘশ্বাস ছেড়ে একটু সময় নিল, তারপর নিচু স্বরে বলল, আমার পা ছাড়ো। ছাড়বো না। আমাকে যেতে দাও রোদ ভাইয়া। দেব না, কিছুতেই তোকে যেতে দেব না। বিকেলের কণ্ঠে বিরক্তি প্রকাশ পেল। পাগলামো করো না রোদ্দুর, 100 বার করব। তুই ফিরে না আসা পর্যন্ত এই পাগলামো থামবে না। রোদ ভাইয়া। রোদ্দুর বিকেলের পায়ে কপাল ঠেকিয়ে চোখ বুজে ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে বলে, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু আমি তো এত বড় কোনো অন্যায় করে ফেলিনি যার শাস্তি মরণ হতে হবে। তুই আমায় ক্ষমা করিস না বিকেল। আমার ওপর তোর আজীবনের সব অভিমান জমা করে রাখ। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই অভিমান ভাঙানোর চেষ্টা করে যাব। তবু তুই আমার থাক, শুধু আমারই থাক। মেয়েটার চোখের কোণ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে। ঘরের ভেতরে শুরু হওয়া এই আর্তনাদ আর হইহল্লায় বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সবাই ছুটাছুটি করে আসতে লাগলো। দিশাও আজ ছিল। শ্যামাকে সঙ্গে নিয়ে ওসমান মির্জার ঘরে ঘুমিয়েছিল সে। চিৎকার, হাউমাউ, কান্নার শব্দে সে নিজেও হতবিহ্বল। শ্যামা দিশার আড়ালে দাঁড়িয়ে বড় বড় চোখে দৃশ্যটা দেখে। তার ছোট্ট মনে অদ্ভুত বিস্ময় আর করুণা জাগল। এত বড় একজন মানুষ তার মাম্মামের পা জড়িয়ে ধরে শিশুর মতো ফুপিয়ে কাঁদছে। শ্যামার খুব মন খারাপ হলো, আবার মনে মনে ভাবল, এমন কি নিদারুণ কষ্ট হলে একটা মানুষ এভাবে সবার সামনে কাঁদতে পারে? তার কি একটুও লজ্জা করছে না? রেহেনুমা বেগম আর স্থির থাকতে পারলেন না। তিনি আঁচল পেতে প্রায় ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে বিকেলের সামনে এসে দাঁড়ালেন। রুদ্ধস্বরে বললেন, তোর কাছে আমি আজ আমার ছেলের প্রাণ ভিক্ষা চাই মা। তোকে আমি কম আদর ভালোবাসা দেইনি কোনোদিন, তবে স্বীকার করছি, যখন তোর আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি মা হয়ে তোর পাশে থাকতে পারিনি। সেই ভুলের সবটুকু শাস্তি তুই আমায় দে মা, কিন্তু আমার ছেলেটাকে বাঁচা। ও মরে যাবে রে বিকেল, ও তোকে ছাড়া স্রেফ শেষ হয়ে যাবে। বিকেল গাল মুছে নেয়, গলায় কাঠিন্য মিশিয়ে কাটা কাটা প্রতিধ্বনিতে বলে,
মরে গেলে যাক, এক সময় তো আমিও মরে যেতে পারতাম, তখন তো কেউ আমার কথা ভাবেননি, আজ কেন তবে দরদ দেখাচ্ছেন? রেহেনুমা ডুকরে কেঁদে উঠলেন। শাস্তি দে রে মা, আমাদের সেই ভুলের চরম শাস্তি দে। আমি কোনো বিচারক নই, কাউকে শাস্তি দেওয়া আমার কর্ম নয়। উপরে যিনি আছেন তিনিই সব দেখছেন এবং তিনিই বিচার করবেন। বিচার তিনি করছেন রে মা, খুব কড়া বিচার করছেন। জীবনের সুখ শান্তি কী জিনিস তা আমরা বহু আগেই ভুলে গেছি। তোর বড় বাবা তো শেষ বেলায় ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পেলেন না, তার আগেই সব ছেড়ে চলে গেলেন। আমি শুধু বেঁচে আছি এই পাগল ছেলেটার দিকে তাকিয়ে। তুই পারবি বিকেল, একমাত্র তুই পারবি এই বাড়ির হারানো সুখ আর শান্তি ফিরিয়ে আনতে। আমি পারবো না, আমি কোনো মাটির পুতুল নই যে যখন যে যা বলবে আমাকে তাই করতে হবে। আমার নিজেরও একটা জীবন আছে, একটা সত্তা আছে। বিকেল ভিড়ের মাঝখান থেকে দিশার দিকে তাকায়। মেয়েটার কণ্ঠে এবার মিনতি আর অস্থিরতা। মা প্লিজ ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি এখান থেকে যেতে চাই, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। রেহনুমা আবার বিকেলের হাত টেনে ধরতে চাইলেন, কিন্তু তার আগেই দিশা এগিয়ে এসে তাকে আলতো করে সরিয়ে দিল। রেহনুমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাদের আগেই বলেছিলাম আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত কেবল ওই নেবে, আপনি আমি বা অন্য কেউ ওর সিদ্ধান্তে নাক গলাবো না, ওর যা ভালো মনে হয় ও তাই করবে। রেহনুমা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। দিশা পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি নিয়ে গেটের সামনে আসতে। বিকেল যাওয়ার জন্য এক পা বাড়ায়, কিন্তু রোদ্দুর তখনও জোকের মতো তার পা জড়িয়ে ধরে মেঝেতে পড়ে আছে। বিকেলের শরীর ঘৃণায় নাকি অভিমানে শিউরে ওঠে। সে সজোরে পা ঝাড়া দিল। এক সময়ের পরম নির্ভরতার মানুষটি আজ কেবল এক বিষণ্ণ বোঝা বিকেলের নিকট। বাড়ির নিস্তব্ধতা ভেঙে রোদ্দুরের কান্নার শব্দটা গুমরে গুমরে মরতে লাগে শুধু। এরপরের অনেকটা সময় ঘরের বাতাস ভারী হয়ে রইল একে অপরের প্রতি ছোড়া ধারালো সব যুক্তিতে। বাগবিতণ্ডা এবার আর কেবল রোদ্দুর আর বিকেলের মধ্যে সীমাবদ্ধ রইল না, এতে জড়িয়ে পড়ল মিশিও। মিশি তার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলো। অনেক যুক্তিতর্ক দাঁড় করালো, বোঝাতে চাইল, কিন্তু বিকেল যে বড্ড নাছোড় বান্ধা, মেয়েটা কিছুই বুঝতে চাইছে না। অথচ কেউ জানে না মেয়েটার বুকের গভীরে, একদম গভীরতম কোণে তখন একটা বড় ঝড় সব লণ্ডভণ্ড করে চলেছে, ছাড়খাড় করছে, উড়িয়ে দিচ্ছে সব কিছু। ব্যথা পাচ্ছে বিকেল, প্রচুর ব্যথাবোধ হচ্ছে তার। রোদ্দুরের বিধ্বস্ত মুখটার দিকে তাকালেই অভাগী মেয়েটার চোখের পাতায় ভেসে ওঠে অতীতের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। এই বাড়িতে আসার আগেই বিকেল তৃপ্তিকে খুঁজে বের করেছিল, তার সঙ্গে দেখা করে জেনে এসেছিল সেই সত্যগুলো যা এতদিন পর্দার আড়ালে ছিল। রোদ্দুর আর তৃপ্তির একত্রে কাটানো সময়, রোদ্দুরের বিভিন্ন নারীর প্রতি আসক্তি, সব কিছুই বিকেলের নখদর্পণে। তবে অন্য কোনো নেশা বা আসক্তি তাকে ততটা রক্তাক্ত করেনি যতটা করেছে তৃপ্তির সঙ্গে রোদ্দুরের চরম ঘনিষ্ঠতার কথা। বিকেলের মনে বারবার একটা কথাই বিষাক্ত কাঁটার মতো বিঁধছে। যে সময়টাতে বিকেল প্রতিটা মুহূর্ত যুদ্ধ করেছে তলিয়ে না গিয়ে কোনো মতে বেঁচে থাকার জন্যে, ঠিক সেই একই সময় রোদ্দুর আর তৃপ্তি এক বিছানায় রাত কাটিয়েছে। যে আদর, যে সোহাগ ছিল কেবল বিকেলের প্রাপ্য, যা ছিল তার একান্ত অধিকার আর হকের ধন, সেই সব কিছু বিলিয়ে দেওয়া হয়েছে অন্য এক নারীকে। বিকেল কিছুতেই এই দৃশ্যগুলো মাথা থেকে সরাতে পারছে না। তার পবিত্র ভালোবাসার জায়গায় এই ভাগাভাগি সে মেনে নিতে পারছে না। এক প্রকার মানসিক আর শারীরিক যুদ্ধ করেই বিকেল শেষ পর্যন্ত ওই বাড়ি থেকে বেরিয়ে এলো। দীর্ঘদিনের পরিচিত দালানটা আজ তার কাছে একটা নরককুণ্ড বলে মনে হচ্ছে। সে দ্রুত গাড়িতে গিয়ে বসল, শ্যামাকে সামনে ড্রাইভারের পাশের সিটে বসিয়ে দিল, আর নিজে দিশার পাশে পেছনের সিটে গিয়ে গা এলিয়ে দিল। এতক্ষণ ধরে রাখা বাঁধটাই এবার আর মানল না। গাড়ির স্টার্ট দেওয়ার শব্দের সঙ্গেই বিকেল মায়ের বুকে মাথা গুড়ে ডুকরে কেঁদে উঠল। ভানা গলায় অসহায় মানুষের মতো বলতে লাগলো, ওরা আমায় কেমন পুতুল ভাবে মা, ওরা কি মানুষ না? আমায় এতগুলো বছর তিলে তিলে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এখন আবার কি অনায়াসে জোড়া লাগাতে চায়। এখন ওদের আমায় চাই, ওরা আমায় মানসিকভাবে শেষ করে দিচ্ছে মা, আমি আর পারছি না। মেয়েটার হাহাকার দিশার বুকটাকেও চিরে দেয়। সে বিকেলের মাথায় পরম মমতায় হাত বোলাতে লাগল, কণ্ঠে দৃঢ়তা রেখে শান্ত সুরে বলল, তুই শুধু তাই করবি মা যা তোর হৃদয় বলে। তুই সেখানেই যাবি যেখানে তুই শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবি। এই স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারাটা ছাড়া একটা মেয়ের জীবনে একান্ত নিজের বলতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। গাড়িটা মির্জা পরিবারের সীমানা ছাড়িয়ে অন্ধকার রাস্তা দিয়ে ছুটতে লাগলো। ঘর ভর্তি থমথমে নিস্তব্ধতা। ক্ষণিক বাদেই ফজরের আজান পড়বে। মির্জাবাড়ির সবাই একত্রে এক ঘরে ক্লান্ত ও জরাজীর্ণ হৃদয়ে বসে। ঘরটি উমেদ মির্জার বড় হলঘর। পারিবারিক সব আলোচনা, সিদ্ধান্ত আর বিচার সালিশ সবসময় এ ঘরেই হয়।
আর সেই সব আয়োজনের মধ্যমণি থাকেন স্বয়ং উমেদ মির্জা। আজ তিনি নেই, অথচ তার রেখে যাওয়া সব কিছুই আগের মতো আছে। শুধু তার জায়গা দখল করেছেন তার স্ত্রী। তিনি এখন এই আলোচনা সভার মূল কেন্দ্রবিন্দু। লোকে বলে সময় সব শূন্যস্থান পূরণ করে দেয়, কিন্তু রোদ্দুরের দিকে তাকালে তা মনে হয় না। ছেলেটার বুকে যে তৃষ্ণা আর হাহাকার তৈরি হয়েছে তা পূরণ করার সাধ্য বোধহয় সময়েরও নেই। ছেলেটা এখনও কেঁদে চলেছে, মেয়েদের মতো একটু পরপর ডুকরে উঠছে সে। বিকেল বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা হতে চলল, অথচ রোদ্দুরের কান্না থামছে না। রেহনিমা বিছানার মাঝখানে এলোমেলো ভঙ্গিতে বসে আছেন। রোদ্দুর আইরিনের কোলে মাথা রেখে শুয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাকি সবাই দূরত্ব বজায় রেখে বসে আছে। কারোর চোখে বিরক্তি নেই, শুধু মিশির চোখ দুটো ছাড়া। সে অনেকক্ষণ নিজেকে সামলে রাখার চেষ্টা করে অবশেষে ফেটে পড়ে রোদ্দুরকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ভাই, থামবি তুই? কি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেছিস? রোদ্দুরের কোনো হেলদোল নেই। মিশি এবার রেহনুমার দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি কিছু বলবে, নাকি এভাবেই সবাই বসে থাকবে? আমার খুব ক্লান্ত লাগছে। জবাব দেন আইরিন, তুই গিয়ে ঘরে শুয়ে থাক না মিশি। কিভাবে শোবো? আমার কানে যে ভাইয়ার কান্নার শব্দ বাজছে, এই শব্দ নিয়ে কি ঘুমানো যায়? আইরিন থমথমে মুখে বলেন, কাঁদলে মনের ভার হালকা হয়, ওকে কাঁদতে দে। মিশি তৎক্ষণাৎ কোনো জবাব দেয় না, তবে পর মুহূর্তেই আপন মনে গজগজ করতে থাকে। না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে এত পাষাণ হতে হবে? ছেলেটা এভাবে কাঁদছে দেখেও তো মন গলতে পারে, পাষাণী একটা। এরপর আবার রোদ্দুরের দিকে তাকিয়ে বলে, আর এই একজন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সেই মেয়ের জন্য কেঁদে কেটে খুন হচ্ছে, কেউ কিছু বলছেও না। এই ভাইয়া, কান্না থামা, একদম কান্না থামা। মিশি রোদ্দুরের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে। রোদ্দুর আরও কুঁকড়ে যায়। কান্নার বেগ বাড়িয়ে ভিজে কণ্ঠে বলে, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো রে মিশি? তুই একটু বোঝা না, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমি ওয়াদা করছি। মিশি কণ্ঠ নরম করে বলে, আচ্ছা শোন, শান্ত হ প্লিজ, আমার কথা শোন। রোদ্দুর কান্না থামায়, তবে হিক কমছে ওর। রক্তাভ চোখে মিশির দিকে তাকালে মিশি ভাইয়ের মলিন মুখে হাত বুলিয়ে দেয়। নরম স্বরে জিজ্ঞাসা করল, আমাকে দেখ, আমার দিকে দেখ, তুই আমাকে ভালোবাসিস না? রোদ্দুর মাথা ওপর নিচ দোলায়। মিশি আবার প্রশ্ন করল, কতটা বাসিস? রোদ্দুর অস্ফুটে উত্তর দেয়, অনেকটা। মিশি বলল, তোর মনে আছে ভাইয়া, ছোটবেলায় একবার এক ছেলে বল মেরে আমার হাত ফাটিয়ে রক্ত বের করে দিয়েছিল? স্বস্তির চেয়েও বয়সে ছোট ছিল সে। না বুঝেই খেলার মাঝখানে আমাকে বল দিয়ে আঘাত করে, হাত ফেটে রক্ত পড়ছিল, আর আমি যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে বাসায় ফিরি। মনে পড়ে? রোদ্দুর শান্ত স্বরে বলল, মনে আছে। তারপর তুই সেই ছোট্ট বাচ্চাটার সাথে কি করেছিলি মনে আছে? রোদ্দুর চুপ করে থাকে। মিশি নিজেই বলে চলল ঘাড় নেড়ে চেড়ে, আমি কিন্তু এখনও ভুলিনি, কোনোদিনও ভুলব না। তুই সেই ছোট্ট বাচ্চাটাকেও ব্যথা দিয়েছিলি। আমায় যতটা ব্যথা দিয়েছিল তার চেয়েও বেশি আঘাত করেছিলি তাকে। তুই আমায় এতটাই ভালোবাসতি ভাইয়া। রোদ্দুরের চোখের কোণে আবারও নোনা জল জমতে শুরু করেছে। মিশি পরম মমতায় সেই জল মুছিয়ে দিয়ে শুধায়, তুই বলেছিলি ভাইয়া, ব্যথার কোনো প্রতিশোধ হয় না, ব্যথা কেবল ব্যথাই হয়। শরীরের চোট মলমে সারানো গেলেও মনের ক্ষতে তো তা লাগানো যায় না। আমার সামান্য শরীরের ব্যথায় তুই ওইটুকু একটা বাচ্চাকে শাস্তি দিলি, আর সেখানে তুই যার মনে এত বড় বড় ক্ষত করলি, যাকে রক্তাক্ত করলি, সে তোকে শাস্তি দেবে না? রোদ্দুর কোনো উত্তর দিতে পারল না, কেবল নীরবে তার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল চিবুকের কাছে। মিশি পরম যত্নে তা মুছিয়ে দিতে দিতে বলে, আমার একটা কথা শোন, তুই ওকে যেতে দে, ওকে মুক্তি দিয়ে দে, ওর ওপর থেকে তোর সব দাবি সরিয়ে নে ভাইয়া। মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমরা সবাই বাবা মায়ের আদর ভালোবাসা পেয়েছি, কিন্তু ও পায়নি। ও তীব্র ভালোবাসার অভাব নিয়ে বড় হয়েছে, এখনও সেই অভাবের মাঝেই ডুবে আছে। ওকে মুক্তি দে, ওকে ডানা মেলে উড়তে দে, দেখতে দে এই আকাশটা ঠিক কতটা বিশাল। মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেল। রোদ্দুর সহ ঘরের প্রতিটা সদস্য স্তব্ধ, নিশ্চুপ হয়ে বসে আছে। দীর্ঘক্ষণ পর রোদ্দুর ভাঙা গলায় রেহনুমাকে ডেকে বলে ওঠে, বিকেলের মায়ের নম্বরটা কি আছে তোমার কাছে মা? রেহনুমা ধীরে মাথা নাড়েন, আছে। একটু ফোন করবে? কেন? রোদ্দুর অপরাধীর মতো মাথা নিচু করল। মা, তোমার মেয়ে ভুল কিছু বলে যায়নি, আমি সত্যিই নিজের স্বার্থে বড় বেশি অন্ধ হয়ে গিয়েছিলাম। যখন বিকেলের আমাকে প্রয়োজন ছিল তখন আমি ওর দিকে ফিরেও তাকাইনি, আর আজ আমার প্রয়োজনে ওকে বাধ্য করছি আমায় ফিরিয়ে নেওয়ার জন্য। সত্যি মা, তোমার ছেলের মতো স্বার্থপর এই পৃথিবীতে আর একটাও নেই। তুমি ফোন করো, আমি ওকে বলবো যে আজ থেকে
এই মুহূর্ত থেকে ওর জীবনে আমার আর কোনো অস্তিত্ব নেই। ও আমাকে পুরোপুরি মুছে দিয়ে নতুন করে জীবন শুরু করুক। যে ভুল আমি করেছি তার শাস্তি আমি একাই ভোগ করব। ও কেন করবে? ওর মতো লক্ষ্মী মেয়ে দুনিয়াতে আর একটাও নেই। এই বিশাল পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ এক বুক স্বচ্ছ ভালোবাসা নিয়ে ওর জন্য অপেক্ষা করে বসে আছে। অবশ্যই আছে। সম্বোধনহীন এক টুকরো চিরকুট। অনেকক্ষণ ভাবলাম কি নামে তোমায় ডাকব, কিন্তু স্মৃতির পাতায় ধুলো জমেছে এতটাই যে কোনো নামই আর হৃদয়ে এসে ভিড় করে না। তাই সম্বোধন ছাড়াই লিখতে বসেছি। আশা করি আমার এই শূন্যতাটুকু তুমি বুঝে নেবে। রোদ ভাই, তুমি তোমার জায়গায় সঠিক কি ভুল সেই বিচার করার অধিকার আমি আজ আর রাখিনি, রাখতেও চাই না। আমি শুধু আমার হৃদয়ের জমে থাকা কথাগুলো গুছিয়ে বলতে চাই। সামনাসামনি দাঁড়ালে আমি বড্ড এলোমেলো হয়ে যাই, শব্দেরা পথ হারায়। তোমার সামনে দাঁড়ালে আমি কেবল আজকের এই আমি হয়ে থাকি না, আমি সেই সময়টার মুখোমুখি দাঁড়াই যখন আমার অস্তিত্বের প্রতিটি কণা বাঁচার লড়াই করছিল। তুমি আমায় ভালোবাসো, হয়তো বাসো, কিন্তু ভালোবাসলেই কি সব দায় ফুরিয়ে যায়? আমরা যখন বিয়ের বন্ধনে জড়িয়েছিলাম তখন আমার বিশ্বাস, আস্থা আর সমস্ত ভরসার যে মিনার আমি গড়েছিলাম তার শীর্ষে লিখেছিলাম তোমার নাম। তোমাকে নিজের চেয়েও আপন জেনেছিলাম। তুমি কল্পনাও করতে পারবে না কতটা নিংড়ে তোমায় ভালোবেসেছিলাম। কিন্তু তুমি আমায় বিয়ে করেও স্বীকৃতি দিলে না। পরিবারের অজুহাতে আমাকে নির্জন আধারে ফেলে রেখে পাড়ি দিলে বিদেশে। সাথে নিয়ে গেলে অন্য কাউকে, যার কথা ঘুণাক্ষরেও আমাকে জানতে দাওনি। তোমার বাবা মায়ের নির্দেশ মেনে আমার সাথে দূরত্ব বাড়ালে, অথচ একবারও ভাবলে না আমার পাওনা ছিল কতটা। যদি সত্যিই ভালোবাসতে তবে তোমার অগ্রাধিকারের তালিকায় কেন আমার কোনো স্থান হলো না? তুমি বললে ওরা তোমায় জাদু করে বদলে দিয়েছিল। আমি মেনে নিলাম, কিন্তু বদলানোর আগে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন কেন আমায় আগলে রাখলে না? সেদিন যদি তুমি একটু শক্ত করে আমার হাত ধরতে তবে আজ আমাদেরও একটা ছোট্ট স্বর্গ হতো, একটা ফুটফুটে সুখের সংসার হতো। আমি নির্বোধের মতো তোমার ফেরার প্রতীক্ষায় দিন গুনেছি, আর তুমি তখন মত্ত ছিলে অন্য কারো বাহুলগ্নে। আমার হৃদয়ে ধরিয়ে দিয়েছিলে চিতা পোড়ানো আগুন। সেই আগুনের উত্তাপ আমি আজও অনুভব করি। আজও সেই ভস্মীভূত হৃদয়ে যন্ত্রণার কাঁপন জাগে। তবে জেনে রেখো, সেই আগুনের তাপ থেকেই জন্ম নিয়েছে আমার এক নতুন বিকেল। সেই নতুন বিকেলের অভিধানে ভালোবাসা, মায়া, ত্যাগ কিংবা ক্ষমা এই শব্দগুলোর কোনো অস্তিত্ব নেই। আমি সেগুলোকে যত্ন করে কেটে বাদ দিয়েছি। বুঝতে পারছো তো আমার প্রতিটি শব্দের ভার কতটা? তোমার বিকেল সেদিনই মরে গেছে যেদিন তার সবচেয়ে প্রিয় মানুষটি তাকে বেইমানি শব্দটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আজ আমি সেই পুরনো বিকেল নই যার কাছে তুমি ক্ষমা চাইবে বা ভালোবাসা ভিক্ষা করবে। আমি এখন কেবলই মিসেস বি। আমি শিখেছি যে মুভ অন মানেই নতুন কাউকে জীবনে জড়ানো নয়, মুভ অন মানে নিজেকে ভালোবাসতে শেখা। আমি এখন নিজের সাথেই ভালো আছি, নিজেকে আগলে রাখতে জানি। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তবে এর চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কথা দিলাম, পরকালে যদি কখনো দেখা হয় তবে কোনো অভিযোগ বা অভিমান নিয়ে তোমার দিকে তাকাবো না। শুধু একটা ম্লান হাসি ছুড়ে দিয়ে নিজের পথে হেঁটে যাব। ভালো থেকো তুমি, আর চেষ্টা করো তোমার চারপাশের মানুষগুলোকে ভালো রাখার। মনে রেখো, হারানো সময় কখনো ফিরে আসে না বলেই তাকে সুদিন বলা হয়। তোমার আর আমার গল্পের এখানেই সমাপ্তি। ইতি, মিসেস বি। নিজের লেখাটার উপর শেষবার চোখ বুলিয়ে নিল বিকেল। মনে জমে থাকা একরাশ কথার খুব সামান্যই সে কাগজে নামাতে পেরেছে। গুছিয়ে বলাটা তার চিরকালের অভ্যেস নয়, বিশেষ করে কাজের চাপে সব তালগোল পাকিয়ে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে। যার উদ্দেশ্যে এই বার্তা, সে কি আদৌ বুঝবে কিছু? ঘরের দরজা খোলাই ছিল, তবু শফিক সাহেব ভেতরে ঢোকেননি। দরজায় দাঁড়িয়ে অনুজ্ঞার অপেক্ষা করছিলেন তিনি। ভদ্রলোকের এই মার্জিত বোধটুকুই বিকেলের ভীষণ প্রিয়। সে হাত বাড়িয়ে ইশারায় ডাকল, আসুন আঙ্কেল। শফিক সাহেব ভেতরে ঢুকে পরম মমতায় জিজ্ঞেস করলেন, কেমন আছো গো মা? বিকেল স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? তবে আপনার কিন্তু এখনও জেগে থাকা উচিত হয়নি। আপনি তো জানতেন আমরা আজ রাতেই ফিরব। শফিক সাহেব উত্তর না দিয়ে শুধু মৃদু হাসলেন। বিকেল আবার বলল, যান শুয়ে পড়ুন এবার, মাও আজ খুব ক্লান্ত। তুমি ঘুমোবে না? হ্যাঁ, একটা হট শাওয়ার নেব, সারা শরীর কেমন অস্বস্তিতে কুটকুট করছে।
যেন একঝাঁক শুঁয়ো পোকা কামড়াচ্ছে আমাকে। শফিক সাহেব বিকেলের হাত ধরে আলতো করে পাশে বসালেন, মাথায় হাত রেখে আর্দ্র গলায় বললেন, তুমি আমার এত ভালো একটা মেয়ে, তোমার ভাগ্যটা নিয়ে ভাবলে বড় হতাশ লাগে মা। বিকেল ম্লান হেসে নিজেকে সামলে নিয়ে বলল, আমি ভালো আছি আঙ্কেল, মন থেকেই বলছি। আমার পাশে আপনি আছেন, মা আছে, আর কি চাই। তবুও জীবনে একজন একান্ত নিজের মানুষের প্রয়োজন হয় বিকেল। আমরা হয়তো জীবনের একটা সময় পর্যন্ত আছি, তারপর থাকবো না। তখন ক্লান্তিতে যখন মাথা নুয়ে আসবে, তখন ওই কাজটা খুব জরুরি হয়ে পড়ে। বিকেল কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, আপনি কি আমাকে ওর কাছে ফিরে যেতে বলছেন? শফিক সাহেব স্নিগ্ধ হেসে শুধু এটুকুই বললেন, তাই করো যা তোমার মন চায়। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্টাডি রুমের আলো আধারিতে কতক্ষণ একা বসে রইল বিকেল। তারপর শাওয়ার সেরে বিছানায় গা এলিয়ে দিতেই সে অতল ঘুমে তলিয়ে গেল। বাইরে তখন ভোরের আজান ধ্বনিত হচ্ছে, পূব আকাশে আলোর রেখা আর পাখিদের কলকাকলিতে নতুন দিনের সূচনা। বিকেলের ফোনে একটি অচেনা নম্বর থেকে বারবার কল আসছে। ভাইব্রেশনের শব্দ ছাপিয়ে ক্লান্ত মেয়েটা টেরই পেল না। ওদিকে তৃপ্তি ফোনটা কান থেকে সরিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। ধরছে না তো, বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। পাশে বসা লতা বিরক্ত হয়ে বললেন, বললাম তো মেয়েটা এখন ঘুমোচ্ছে, পরে দিস। তৃপ্তি অস্থির হয়ে উঠল, আমার যে আর সবুর সইছে না মা, ও তো আজ ওই বাড়িতে গিয়েছিল। রোদ ভাইয়ের সঙ্গে ওর সব ঠিকঠাক হলো কি না সেটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। হলে হয়েছে, তোরেতে এত মাথা ঘামানোর কি আছে? লতা খেকিয়ে উঠতেই তৃপ্তি হিতাহিত জ্ঞান হারিয়ে মায়ের গালে সজোরে চড় বসিয়ে দিল। লতা আহত হলেন, কিন্তু অবাক হলেন না। এই অপমাননা এখন তার নিত্যদিনের সঙ্গী। নিজের মেয়ের হাতেই তিনি দিনের পর দিন মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন। শ্রদ্ধা আর সম্মান শব্দগুলো যেন তার জীবন থেকে বহু আগেই নির্বাসিত হয়েছে। তৃপ্তি পরক্ষণেই মেজাজ হারিয়ে ফোনটা ছুঁড়ে মারল। লতা উঠে দাঁড়াতেই সে ঢং করে আদুরে গলায় মায়ের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিলে মা? নাস্তা বানাতে। আজ কিছু বানাতে হবে না, আমি খাবো না, সন্ধে পর্যন্ত ঘুমোবো। কেয়ামত হয়ে গেলেও আমাকে ডাকবে না কিন্তু। লতা কোনো উচ্চবাচ্য না করে মাথা নাড়লেন, তবে বুকের ভেতর দলা পাকিয়ে থাকা প্রশ্নটা আর চেপে রাখতে পারলেন না। অতি সাবধানে জিজ্ঞেস করলেন, তোকে একটা কথা বলি? তৃপ্তি হাসল, জানি কি বলবে। এই তো, বিকেলের প্রতি আমার হঠাৎ এত দরদ কেন, আর ওই মেয়েটা বা কিভাবে আমাদের ঠিকানা বের করলো, তাই তো? লতা শুধু নিঃশব্দে মাথা নেড়ে সায় দিলেন। তাদের দুজনের মিল করানোর পেছনে তৃপ্তির আসল অভিসন্ধিটা কি, তা লতার কাছে এক দুর্বেদ্য রহস্যের ন্যায় ঠেকছে। তৃপ্তি জানলার দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসি ছোড়ে। তার ওই হাসিতে কোনো আনন্দ নেই, মিশে আছে কেবল বিষণ্ণ দহন। মেয়েটা ধীর গলায় জানালো, জানো মা, রোদ ভাই, বড় চাচা, তুমি কিংবা আমরা সবাই নিজেদের মতো করে ভুল করেছি, কিন্তু হিসেব মেলাতে বসলে দেখবে অপরাধের পাল্লাটা আমার দিকেই সবচেয়ে বেশি ভারী। বিকেল আমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিল। আমি সেই বিশ্বাসের উপর পা দিয়ে তাকে পিষে মেরেছি। আমি যা করেছি মা, তাতে আমার মৃত্যু এত সহজে হবে না। এই দহন নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে দীর্ঘকাল, আর সেই দীর্ঘ জীবনের কথা ভাবলে আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। লতা নির্বিকার পাথরের মতো বসে রইলেন। তৃপ্তি চোখ মুছে আবার বলতে শুরু করলো, তাই ওকে আমি সব সত্যিটা জানিয়ে দিয়েছি। রোদ ভাই আর আমার সম্পর্কের সুতোটা কোনোদিনই আসলে জোড়া লাগেনি। কাছাকাছি আসা হয়েছিল ঠিকই, কিন্তু সেটাও ছিল আমারই জেদ। আমি তাকে কেড়ে নিতে চেয়েছিলাম মা, কিন্তু তারপর একদিন বুঝলাম, জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। যার শান্তি যার কাছে, তার ঠাঁই সেখানেই হওয়া উচিত। লতার ভাষা ভাণ্ডারে কোনো সান্ত্বনা বা তর্কের শব্দ অবশিষ্ট নেই। তিনি শুধু অপলক চেয়ে রইলেন মেয়ের দিকে। তৃপ্তি এবার বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি যদি একবার জানতে পারতাম ওরা এক হয়েছে, তবে আমার আর কোনো আফসোস থাকতো না। এই একটা খবর পাওয়ার জন্যই আমি ওর সাথে যোগাযোগের চেষ্টা করছি। লতা বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে দেখে তৃপ্তি কর্কশ কণ্ঠে বলে উঠল, এবার আমার চোখের সামনে থেকে সরতমা, আর মনে রেখো, দুনিয়া উল্টে গেলেও আমাকে ডাকবে না। যদি সন্ধ্যার আগে আমার ঘুম ভাঙাও, তবে আমি তোমাকে ভেঙে গুঁড়ো করে দেব। লতা টলমলো পায়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা টেনে দিলেন। তার বুকের ভেতর এক বিশাল হাহাকারের পাহাড় জমেছে, যা না পারেন কাউকে দেখাতে, না পারেন সইতে। জীবনটাকে গুছিয়ে নিতে গিয়ে তিনি অন্যায়ের পথে পা বাড়িয়েছিলেন। আজ সেই জীবনই তাকে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই অন্ধকারের শেষ কোথায়, লতা খুঁজে পান না। তবে তৃপ্তি তার গন্তব্য খুঁজে পেয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামল, কিন্তু মেয়েটার আর ঘুম ভাঙল না। লতা যখন অনেক দ্বিধার ভয় নিয়ে ঘরে ঢুকলেন, ততক্ষণে তৃপ্তি তাকে চিরদিনের মতো ফাঁকি দিয়ে এক অচেনা দেশের বাসিন্দা হয়ে গেছে। নিজের ভেতরের দহন নেভাতে সে বেছে নিয়েছে তীব্র বিষের পথ। অবেলায় ঝরে গেল আরও একটি প্রাণ। লতা চিৎকার করতে পারলেন না। বুক ফাটা আর্তনাদও তার গলা দিয়ে বেরোল না।
এমনকি কান্নাও যেন তাকে ছেড়ে পালিয়ে গেছে। তিনি শুধু পাথর হয়ে বড় বড় চোখে তাকিয়ে রইলেন মেয়ের নিথর মুখের দিকে, যেখান দিয়ে বেরিয়ে আসা সাদা ফেনাগুলো একটা অদ্ভুত নীরবতায় তার সারা জীবনের সব অন্যায়ের সাক্ষ্য দিয়ে চলছিল। বাড়ির ফটক জুড়ে বিশাল ফুলের সমারোহ। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছবে। ঘরে বসে মিশি অনবরত কেঁদে চলেছে। তার অবচেতন মন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে শেষমেশ তার জীবনেও এমন একটা লগ্ন এসেছে। আজকের এই বিশেষ দিনে বারবার সৌম্যের কথা মনে পড়ছে তার। সৌম্য মানুষটা কতই না ভালো ছিল। আজ মিশি বুঝতে পারে ভুলটা একান্তই তার ছিল। সময় থাকতে নিজের মনের গহীনের কথাটুকু সে বলতে পারেনি। পারলে আজ হয়তো জীবনটা অন্যরকম সুন্দরে ভরে থাকত। বড়রা ঠিকই বলেন, সময়ের কাজ আর সময়ের কথা সময় থাকতেই সেরে নিতে হয়। একবার হাতছাড়া হওয়া সময় আর কোনো দিন ফিরে আসে না। মিশিকে সাজাতে এসেছে পাড়ারই দুটো মেয়ে। যমজ দুই বোন পার্লারের কাজে বেশ পটু। সামান্য সম্মানিতেই তারা মিশিকে সাজাতে রাজি হয়েছে। তবে সাজাতে গিয়ে দুই বোনেরই কপালে ভাঁজ পড়েছে, কারণ কনের চোখের জল কিছুতেই থামছে না। কাজল পড়ালেই চোখের জলে তা লেপ্টে একাকার হয়ে যাচ্ছে। শেষমেশ একজন বিরক্ত হয়ে বলল, থাক, কাজল ছাড়াই থাকুক, মেয়েটা এমনিতেও খুব সুন্দর, সারাক্ষণ চশমার আড়ালে থাকে বলে রূপটা সচরাচর ধরা পড়ে না। অন্য বোনটিও সায় দিল। সাজ শেষ করে তারা ঘর থেকে বেরিয়ে যেতেই রেহনুমা বেগম ভেতরে ঢুকলেন। মেয়ের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে 3 বার বললেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিশি লজ্জায় মাথা নিচু করে দুহাত বাড়িয়ে মাকে ডাকল। রেহনুমার সেই আগের শক্ত সমর্থ দেহটি আর নেই। শোক আর জরা তাকে রোগাটে আর ফ্যাকাশে করে দিয়েছে। সেই কম্পিত হাতেই মেয়ের হাত ধরে পাশে বসলেন। মিশি মায়ের কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। কত বছর পর আজ বুক ফেটে কান্না আসছে তার। রেহনুমা বেজা গলায় বললেন, আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন কতই না খুশি হতেন রে মা। মিশি কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাইয়া কোথায়? ছাদে। একা দাঁড়িয়ে আছে? মা, বাবা যদি আজ ভাইয়ার এই বিধ্বস্ত দশা দেখতেন তবে বুক ফেটে মরে যেতেন। রেহনুমা নির্বাক রইলেন। মিশি আবার বলল, তুই ভাইয়াকে বলো না মা, সেও যেন নতুন করে জীবনটা শুরু করে। রেহনুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, করবে না রে, তুই তো তোর ভাইয়াকে চিনিস। মিশি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মনের ভেতর কত শত স্মৃতি ভিড় করে আসছে। একটা ছোট্ট ভুলে কতগুলো মানুষের সাজানো জীবন ছারখার হয়ে গেল মা। ছোট চাচা চলে গেলেন, বাবা চলে গেলেন, দাদি প্যারালাইজড হয়ে বিছানায় ধুঁকছেন। মৃত্যুও যেন তাকে মুক্তি দিতে ভুলে গেছে। তৃপ্তি নিজে নিজেকে শেষ করে মুক্তি নিল। মেজো চাচি আজ পাগলা গারদে, আর মেজো চাচার কোনো খোঁজই নেই। স্বস্তিকে নিয়ে তিনি হয়তো কোথাও ভালোই আছেন। আর আমরা? রেহনুমা মিশির দুগালে হাত রেখে মমতা মাখা স্বরে বললেন, তুই খুব ভালো থাকবি মা, যা হওয়ার হয়ে গেছে। সব ভুলে নতুন করে শুরু কর, সুখ এবার তোর দরজায় কড়া নাড়ছে। মিশি আবার কান্নায় ভেঙে পড়ল। সে তো শুধু নিজের একার সুখ চায়নি, চেয়েছিল আপনজনদের নিয়ে হাসি খুশি থাকতে। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ সব উলটপালট। রোদ ভাইয়ার জীবনটা ঠিক সেখানেই থমকে আছে যেখানে বিকেল তাকে একা ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। শোনা যায় বিকেল তার গন্তব্য বদলে ফেলেছে। সে এখন আর কানাডায় নেই, কোথায় আছে কেউ জানে না। দিশা বলে সেও জানে না, কিন্তু মিশির বিশ্বাস হয় না। ভাইয়া নিজের মুখে স্বীকার করেছে যে বিকেলের সামনে ভালোবাসার ভিক্ষা নিয়ে দাঁড়ানোর সাধ্য বা অধিকার কোনোটাই তার আর নেই। তবু দিশা কেন সব গোপন করে তা মিশি বোঝে না। তবে মাঝে মাঝে মনে হয় অভিমান তো এমনই হওয়া উচিত যা সব সম্পর্কের শেষ চিহ্নটুকুও মুছে দেয়। প্রিয়তমাশু, সম্বোধনের কোনো অধিকার তুই আমায় দিসনি, হয়তো ডাকার মতো কোনো শব্দ তুই খুঁজেও পাসনি। তবু এই হৃদয়ের একগুয়েমিতে আমি আজও তোকে প্রিয় বলেই ডাকব। তুই আমার প্রিয় ছিলি, আছিস এবং শেষ নিঃশ্বাস অবধি আমার হয়েই থাকবি। জানিস কেন তোকে এই চিঠি লিখছি আমি নিজেও জানি না। এ চিঠি কোনোদিন ডাকবাক্সের পথ চিনবে না, কোনো ঠিকানায় গিয়ে কড়া নাড়বে না। এটি বেনামি এক হাহাকার হয়ে আমার কাছেই জমা থাকবে আজীবন। কোনোদিন যদি আমার চিরবিদায়ের সংবাদ তোর কানে পৌঁছায় আর তুই শেষবারের মতো আমায় দেখতে আসিস, তবেই কেবল এই অক্ষরগুলো তোর হাতে পড়বে। সেদিন তুই জানতে পারবি রোদ নামের ওই পাপিষ্ঠ ছেলেটা তোকে ঠিক কতটা ভালোবাসত। আমি তোকে মর্যাদা দিতে পারিনি, তোর যোগ্য মূল্যায়ন করতে শিখিনি। তোর জীবনের নিকষ কালো মুহূর্তগুলোতে ছায়া হয়ে পাশে দাঁড়ানোর সক্ষমতাটুকু আমার ছিল না। অথচ অদ্ভুত এক মহত্ব নিয়ে তুই আমায় ক্ষমা করে দিয়েছিস। তুই বল, এই ক্ষমার ঋণে আষ্টেপৃষ্টে জড়িয়ে আমি তোকে ঘৃণা করি কোন সাহসে?
এই হৃদয় যেখানে তোর নামের গভীর ক্ষত, সেখানে নতুন কাউকে বসানোর সাধ্য আমার নেই। না, আমি আর তোর জন্য পথ চেয়ে বসে থাকি না। আমি জানি তুই আর ফিরবি না। তোকে আর একবার দেখার দুরাশা নিয়ে আমি বুক বাঁধি না। আমি এখন কেবল নিভৃতে মৃত্যুর প্রহর গুনি। যে মুহূর্তে মরণ এসে আমায় আলিঙ্গন করবে, সেই শেষ ক্ষণেও আমি চিৎকার করে বলতে চাই, তোকে ভালোবাসি। এই নশ্বর জীবনের কাছে আমার আর কোনো প্রত্যাশা নেই। তুই আজ অন্যের ঘরণী হয়তো, জগতের কাছে তুই মিসেস বি, কিন্তু আমার কাছে তুই শুধুই আমার বিকেল। আমার আকাশের যাবতীয় সুখতারা আমি তোর আঁচলে বেঁধে দিলাম। বিনিময়ে তুই তোর আকাশের এক মুঠো বিষণ্ণ মেঘ পাঠিয়ে দিস। আমি পরম তৃপ্তিতে সেই বৃষ্টির ধারায় ভিজব এবং তোর অস্তিত্ব খুঁজে নেব। ইতি, তোর কেউ না হয়েও রয়ে যাওয়া এক অভাগা। চিঠিটার প্রতিটি শব্দ রোদ্দুরের মুখস্থ। এই নিয়ে ৩৩৩ বার পড়া হলো। প্রতিটা দাঁড়ি, কমা, এমনকি কাগজের ভাঁজগুলোও এখন ওর চেনা। তবুও বারবার পড়ে। এই চিঠিটা কোনোদিন ডাকে যাবে না, কোনো ঠিকানায় পৌঁছাবে না। এটা রোদ্দুরের নিজের কাছে রাখা একটা গোপন দলিল, যা তার মৃত্যুর পর বিকেলের হাতে পৌঁছালেও পৌঁছাতে পারে। সেদিন হয়তো বিকেল জানবে রোদ নামের অযোগ্য আর অপরাধী ছেলেটা তাকে কতটা নিংড়ে ভালোবাসত। রোদ্দুরের সংগ্রহে আরও দুটো চিঠি আছে। একটি বিকেলের লেখা, যা সে বিচ্ছেদের সময় পেয়েছিল। অন্যটি তার নিজের লেখা, যেটায় লেখা আছে সেই অবিস্মরণীয় মিলন রাতে রসফুট কিছু কথা। সেই চিঠিটা রোদ্দুর সচরাচর খোলে না। ওটা পড়তে গেলেই বুকের ভেতরটা খা খা মরুভূমি হয়ে যায়। গলার কাছে দলা পাকিয়ে ওঠে একগুচ্ছ বিষাদ। মানুষ বলে সব পাপের শাস্তি হয়, কিন্তু রোদ্দুর জানে সব পাপের শাস্তি হয় না। কিছু পাপের আজীবন প্রায়শ্চিত্ত করতে হয়। গত ৩ বছর ধরে সে ঠিক সেই কাজটিই করে যাচ্ছে। বিকেল ফেরেনি, আর কোনো দিনও ফিরবে না। এই রূঢ় সত্যটা এখন তার জীবনের ধ্রুবতারা। নিচে হইচই বাড়ছে। বরযাত্রী চলে এসেছে। রোদ্দুর সম্বিত ফিরে পেয়ে চিঠিটা ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রাখল। মিশিকে যে ছেলেটা বিয়ে করতে এসেছে তার নাম জুলিয়ান। বিদেশ থেকে আসা এই রাজপুত্রের মতো ছেলেটির মিশিকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটাও ছিল চরম নাটকীয়। রোদ্দুর তখন মোড়ের ভ্যান থেকে সবজি কিনছিল, বেগুনের দাম দর নিয়ে তুমুল কষাকষি করছিল সবজিওয়ালার সঙ্গে। তখনই হুট করে ছেলেটা কোথা থেকে এসে পাশে দাঁড়িয়ে একদম স্পষ্ট কণ্ঠে বলে উঠেছিল, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। সেদিন অবাক হলেও আজ রোদ্দুর জানে মিশির এই অকাল বসন্তের পেছনে কার হাত রয়েছে। বিকেলের অবদানটুকু এখন আর তার কাছে অজানা নয়। মাঝে মধ্যে রোদ্দুরের মনে হয় এভাবেই হয়তো কোনো একদিন সবজি বাজারের ভিড়ের মাঝে বেগুন, টমেটো, আলুর দর কষাকষির সময় আচমকা একটা চেনা মেয়ে এসে তার পাশে দাঁড়াবে। কানের কাছে মুখ নিয়ে লজ্জা জড়ানো স্বরে বলবে, রোদ ভাই, কয়েকটা ধনেপাতাও নিও, আজ কিন্তু বাড়িতে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না হবে। রোদ্দুর একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। ছাদের আলসে ছেড়ে সিঁড়ির দিকে দুপা বাড়িয়েও আবার থমকে গেল সে। ঘাড় উঁচু করে অনন্ত আকাশের দিকে তাকিয়ে বুক চিড়ে আসা আর্তনাদে বলে উঠল বিড়বিড় করে, তুই আমাদের প্রেমের নির্বাসন দিলি বিকেল, কিন্তু ভালোবাসার দিতে পারিসনি। তোকে আমি তোর অনুমতি ছাড়াই ভালোবাসব, আমৃত্যু ভালোবেসে যাব। পূব আকাশ তখন সিঁদুরে রঙে রাঙা। রোদ্দুর পকেটে হাত দিয়ে বিকেলের কাল্পনিক অস্তিত্বটুকু ছুঁয়ে নিচে নেমে এলো। কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, যেমন শেষ হয়নি রোদ্দুরের বুকের ভেতরের সেই দহন, যার নাম বিকেল। পরিশিষ্ট। আকাশের ওপারে যেখানে মেঘেরা পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকে, সেই দূর আইসল্যান্ডের এক নামহীন উপত্যকায় বিকেল আজ একা দাঁড়িয়ে। ঋতুটা সেখানে বসন্তের শেষ আর গ্রীষ্মের আবাহন, যেখানে বরফ গলা ঝর্ণাগুলো রূপলি সুতোর মতো পাহাড়ের গা বেয়ে নেমে এসে এক আদিম সুর তৈরি করছে। চারিদিকে যতদূর চোখ যায় কেবল লুপিন ফুলের বেগুনি সমুদ্র বাতাসের দোলায় ঢেউ খেলছে, আর সেই ঘ্রাণে মিশে আছে পৃথিবীর শুদ্ধতম পবিত্রতা। বিকেল দেখছে সামনের বিশাল জলপ্রপাতটা যখন সগর্জনে আছড়ে পড়ছে নিচের স্বচ্ছ নীলাভ হ্রদে, তখন রোদের কণাগুলো সেখানে 7 রঙের এক মায়াবী সেতু তৈরি করে রেখেছে। তার চুলে, চোখে আর তপ্ত গালে এসে লাগছে সেই জলপ্রপাতের হিমেল কণাগুলো। হঠাৎ এক অদ্ভুত শিহরণে বিকেলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও অনুভব করল এতদিন যে পাথরটাও বুকে বয়ে বেড়াচ্ছিল তা আজ এই নির্জন প্রকৃতির কোলে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। ও দৌড়াতে শুরু করলো সেই অনন্ত বেগুনি গালিচার ওপর দিয়ে। ওর পায়ের ছোঁয়ায় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুরা হীরের মতো ঠিকরে পড়ছে।
ওর দুচোখ ছাপিয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে গালে, কিন্তু সেই কান্নায় কোনো দহন নেই, মিশে আছে এক পরম মুক্তির স্বাদ। পাহাড়ের একদম কিনারে এসে, যেখানে আকাশ এসে মাটিকে চুম্বন করে, সেখানে দাঁড়িয়েও 2 হাত প্রসারিত করে বুক ভরে টেনে নিল এই মুক্ত বাতাস। গলার সবটুকু আবেগ আর অস্তিত্বের সবটুকু শক্তি নিংড়ে ও আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, জীবন তুমি এত সুন্দর কেন? আই লাভ মাইসেলফ আ লট। সেই চিৎকার পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বারংবার ওর কানেই ফিরে আসতে লাগলো ঐশ্বরিক মন্ত্রের মতো। বিকেলের মনে হলো ও যেন আজ প্রথমেই পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। ওর চোখের নোনা জলে সামনের দৃশ্যপট ঝাপসা হয়ে এলেও মনের আয়নাটা আজ একদম পরিষ্কার। ও কাঁদছে আর হাসছে একাকার, ওর দুচোখ ভিজে একাকার, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে বিজয়ের অপার্থিব হাসি। প্রকৃতি যেন আজ ওর জন্য তার সবটুকু রূপ সাজিয়ে বসে আছে, আর বিকেল সেই রূপের সাগরে অবগাহন করতে করতে বারবার নিজেকেই শোনাচ্ছে তার নতুন করে জন্মানোর গল্প, যেখানে সে নিজেই নিজের সবচেয়ে প্রিয়, নিজেই নিজের পরম আশ্রয়।